নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আমার নিজের লেখা একটি গল্প। গল্পটির নাম সময়। আজ আমি আপনাদের গল্পটির প্রথম পর্বটি পাঠ করে শোনাব। গল্পটি শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর গল্পের পরবর্তী পর্বগুলি শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প সময়, পর্ব 1। ভোর তখন 5:30। ডিসেম্বর সকালে চারদিক প্রায় অন্ধকার। হৈমন্তী বাড়ির কর্ত্রী, তাই তাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয়। তাছাড়া তার ছেলে বৌমা চাকরি করে। ছেলে বৌমাকে সকাল 10টার মধ্যে ভাত খেয়ে কাজে বের হতে হয়। টিফিনের ব্যবস্থা করতে হবে, তাই শীতের সকাল বলে তার আয়েশ করে শুয়ে থাকার জো নেই। অন্যদিকে বৌমাটিও তেমন সংসারের কাজের নয়, রান্না বান্না পারে না সেরকম। আজকালকার লেখাপড়া জানা চাকরি করা মেয়ে, গুছিয়ে কাজ করার কায়দা কানুন তাদের জানা নেই। অগত্যা সংসারের সব কাজ হৈমন্তীকেই সামলাতে হয়। হৈমন্তী তাই এর মধ্যে স্নান করে ঠাকুরঘর যাবার জন্য তোড়জোড় শুরু করে দেয়। তাদের বাড়িটি পুরনো ধাঁচের তৈরি। বাড়ির সামনে বাগান, বাগানের সামনে মস্ত বড় দরজা। সেই দরজা দিয়েই বাইরে থেকে ভেতরে যাওয়ার পথ। বাগানের মধ্যে হরেক রকমের ফুল ফুটে থাকে। বিশেষত এখন শীতের সময় তো বাগানের দিকে তাকালেই হৈমন্তীর মন ভালো হয়ে যায়। আর মূল বাড়িতে দরজা দিয়ে ভেতরে ঢুকলেই একটা উঠোন, উঠোনকে কেন্দ্র করে সারি সারি ঘর। বাড়ির ড্রয়িং রুমের দিকে হৈমন্তী পা বাড়ায়। দরজাটা ঠেল দিতেই সে উপলব্ধি করে দরজাটা ভেতর থেকে বন্ধ। আসলে তাদের বাড়ির ঠাকুর ঘরটা যেতে হয় ড্রয়িং রুমের মধ্যে দিয়েই। অন্যদিকে রান্নাঘর দিয়ে অবশ্য ড্রয়িং রুমের দিকে যাওয়ার রাস্তা আছে, তবে চট করে বাড়ির প্রত্যেকে এদিক বরাবরই যাতায়াত করে। আজ হঠাৎ এদিকে দরজাটা বন্ধ দিকে হৈমন্তীর বুকটা কেমন জানি কেঁপে উঠল। তারপর গত রাত্রে যা হয়েছে সব মিলিয়ে কেমন জানি সে ভুলে গেল ও অন্য দিক দিয়েও সে ঠাকুর ঘর যেতে পারে। প্রায় কিছু না ভেবেই সে চিৎকার করে বসে, বাবু, এই বাবু! চিৎকার শুনে তার ছেলে সৌনক বেরিয়ে আসে। হৈমন্তীর এত জোর চিৎকার সৌনকের কানে পৌঁছাতো না, যদি সৌনক খুব গভীর ঘুমে থাকত। কিন্তু গত রাত্রে যা হয়েছে তাতে আর যাই হোক গভীর ঘুম হবার প্রশ্ন ওঠে না। তার মধ্যে 5 মিনিট আগেই সকালে উঠবার অ্যালার্মটা বেজে উঠেছিল। সব মিলিয়ে সৌনক একটু জেগেই ছিল। সৌনককে আসতে দেখে কাঁপা কাঁপা গলায় হৈমন্তী কোনো রকমে বলে, দেখ না বাবু, দরজাটা ভেতর থেকে বন্ধ। সৌনক রান্নাঘর বরাবর ড্রয়িং রুমে যেতেই সে থমকে যায়। সে দেখে ড্রয়িং রুমের সিলিংয়ের একটা আংটা থেকে তার স্ত্রী সোমাশ্রীর দেহটা ঝুলছে। ঘড়িতে তখন 5:50। একটা অ্যাম্বুলেন্সের গাড়ি রায়বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির বাকি সদস্যরা তখন উঠে পড়ে কান্নাকাটি করতে আরম্ভ করেছে। একে একে কান্না শুনে আশেপাশে প্রতিবেশীরা আসতে শুরু করেছে। তাছাড়া সৌনকের মায়ের খুড়তুতো দিদির এই একই পাড়ায় বাড়ি। হৈমন্তী একটু নার্ভাস হয়েই তার সেই দিদিকে আর দিদির ছেলেদের ফোনে ডেকে নিয়েছে। সৌনক যদিও এত টেনশনের মধ্যেও এই ব্যাপারটা ঠিক পছন্দ করেনি, কিন্তু পছন্দ না করেও উপায় কি? আর এমনই এইসব কথা চাপা থাকে না। তাছাড়া এই বিপদের সময় কাছের লোক একটু থাকলে মন্দ হয় না, সাহসটা একটু একটু পাওয়া যায়। তবে কি বিল্লু দাদারা, মানে সৌনকের সেই দুঃসম্পর্কের মাসির ছেলেরা এমনি তাদের হিংসে করে, আর এই বিপদের সময় তারা না আবার উল্টো নতুন বিপদের সৃষ্টি করে। উফ, না না না, সৌনক আর কিছুই ভাবতে পারছে না। সৌনক আগেই দেহটাকে কোনো রকমের সিলিং থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে ফোন করতে পেরেছিল, কিন্তু তার আজ যেন হাত কাঁপছে।
মাথায় হাজারো প্রশ্ন, কিন্তু তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে তাকে কাজ করতে হবে। তার উপরেই বিল্লু দাদাদের কোনো ভরসা নেই। কখন যে কি বলে আর কার হয়ে কথা বলবে তার কোনো ঠিক নেই। যাই হোক, সোমাশ্রী আত্মহত্যা করতে গেছে, সবাই নিশ্চয়ই তাকেই সন্দেহ করছে। এই সুযোগ বিল্লু দাদারা কাজে লাগাতে পারে। অন্যদিকে নতুন ব্রিজের নিচে একটা জমি কেনা নিয়ে ওদের সাথে একটু মন কষাকষিও চলছে। ধুর, এসব কি ভাবছে সৌনক? আগে এই সমস্যার সমাধান দরকার। 3 জন লোক মিলে ধরাধরি করে সোমাশ্রীকে অ্যাম্বুলেন্সে তুলল। তাদের বাড়ি থেকে নার্সিংহোমের পথ মাত্র 7-8 মিনিটের, কিন্তু এত সকালের মধ্যেও রাস্তায় কোথাও কোথাও লরি থেকে বালি আনলোড হচ্ছে, কোথাও বা লরিগুলো রাস্তায় এমন বেকায়দায় দাঁড় করিয়েছে যে হালকা জ্যামের সৃষ্টি হয়েছে। যেন চারিদিকে একটা ষড়যন্ত্র চলছে বলে সৌনকের মনে হলো। প্রায় মিনিট 15 পর গাড়িটা নার্সিংহোমে এসে পৌঁছালো। তারপর নানান ফর্মালিটির পর সোমাশ্রীকে ভর্তি করে সৌনক নার্সিংহোমের একটা বেঞ্চে চুপ করে বসল। একটা ডক্টর ভেতরে গেছে সোমাশ্রীকে দেখবে। কি জানি কি হবে, সোমাশ্রী বাঁচবে কি বাঁচবে না সবটাই তাদের হাতে। সত্যি তাদের মধ্যে বিচ্ছেদ হবেই, হয়তো সোমাশ্রী মারা যাবে, নয়তো তাদের আর একসাথে থাকা হবে না। হয়তো ডিভোর্স দেবে না, কিন্তু আর সংসার হবে না সোমাশ্রীর সাথে। কিন্তু তাও সৌনকের মনের অস্বস্তি কিছুতেই যাচ্ছে না। তোর বউ বেঁচে যাবে, আমার মন বলছে, এত চিন্তা করিস না। পাশ থেকে বিল্লুদার কথা শুনে সৌনক প্রথমটাই চমকে গিয়েছিল। জানি বিল্লুদা, আমি জানি ও ফিরবেই, ফিরতে ওকে হবে, আমার জন্য, আমাদের সন্তানের জন্য। তুই সত্যিই চাস তোর বউ ফিরে আসুক? একটু রুড়ো গলায় সৌনক প্রশ্ন করল। তুমি বলতে কি চাও বিল্লুদা? সোমা ভালোভাবে ফিরলে আসলে আমি খুশি হব না? আমি কি এসব দুর্ঘটনা ঘটিয়েছি নাকি? উফ, না রে বাবা, এসব আবার কখন বললাম আমি? মানে একই পাড়ায় থাকি তো, তাছাড়া মাসি তো মাকে প্রায় সব কথাই বলে, তাই আর কি। তাই জানি যে তোদের মধ্যে ডিভোর্সটা হব হব করছিল আর কি। মোটেই না বিল্লুদা। হ্যাঁ মানছি আমাদের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে এসব ডিভোর্সের চল নেই। আর আমি জানি সোমা আমায় কোনোদিনই ডিভোর্স দিত না, আমাদের সন্তানের কথা ভেবে। আর বিল্লুদা প্লিজ, সান্ত্বনা না দিতে পারো দুঃসময়ে এভাবে বদনাম দিও না। ছি, তুই যে কি বলিস না। ঠিক আছে রে, তুই বস, আমি বরং একটু ওই দিকটাই ঘুরে আসি, বুঝলি? হ্যাঁ বিল্লুদা, সেই বরং ভালো। সৌনক চেয়ারে এখন একা বসে কত কথাই যে সে এখন ভেবে চলেছে, কত কিছুর সে আশঙ্কা করে চলেছে তার ঠিক নেই। আর এসব ভাবতে ভাবতেই সৌনক যে কখন অতীতের ঘটনায় ফিরে গেছে সে বুঝতে পারে না। হঠাৎই তার মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যখন সে সোমাশ্রীকে বিয়ের জন্য প্রথম দেখতে গিয়েছিল। প্রথম দেখাতেই সৌনকের সোমাশ্রীকে খুব পছন্দ হয়েছিল। তারপর কালক্রমে যখন তাদের বিয়ে ঠিক হয়, সোমাশ্রী একদিন ঘুরতে গিয়ে সৌনককে বলে, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? সৌনক মনে মনে ভাবে সে রায়বাড়ির একমাত্র ছেলে, তাদের এত সম্পত্তি, তাই তার ভাবী স্ত্রীকে অদেও কিছুই নেই। তাই সেদিন সে একটু আত্মবিশ্বাসের সুরেই বলে, বলো না শুধু, তোমার একবার কি চাই? সোমাশ্রী তখন বলেছিল, সময়। বিয়ের পর দিনের 5টা মিনিট সময় দেবে আমাকে। সেই সময়টা হবে শুধু আমাদের জন্য। সৌনক একটা হাসির ঝঙ্কা দিয়ে বলেছিল, 5 মিনিট কেন, 5 মিনিটের বেশিই দেব। সোমাশ্রী একটা মিষ্টি হাসি হেসে বলেছিল, সেটা দেখাই যাবে। হঠাৎই সৌনক একটা মৃদু কম্পন অনুভব করতেই সে বুঝল পাশে একটা লোক তাকে ডাকছে। তন্ময়তা ভেঙে সৌনক অতীত থেকে বর্তমানে ফিরে এলো। ডক্টর বোস সৌনককে ডাকছিলেন। ডক্টর বোস অত্যন্ত লজ্জিত কণ্ঠে বললেন, সরি, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারলাম না, ক্ষমা করবেন আমাকে। বডিটাকে পোস্টমর্টমের জন্য
পাঠাতে হবে। কথাটা শুনে গোটা পৃথিবীটা যেন সৌনকের কেঁপে গেল। কোন অজানা ভয়ে ওর পৃথিবীটা মনে হলো থমকে আছে। ও আর সামলাতে পারছিল না নিজেকে, আর টেনশনও একাও নিতেও পারছিল না। বেঞ্চে ধপ করে বসে পড়ল। বিল্লুদাও এই প্রথম সৌনকের জন্য দুঃখ অনুভব করেছে। সৌনককে বোঝার চেষ্টা করছে। এখন সৌনক বেচারার হয়তো রাগ, দুঃখ, ভয় সব একাকার। বিল্লু সৌনকের অবস্থা দেখে ওকে সান্ত্বনা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই পুলিশ অফিসার রক্তিম দে সৌনকের কাছে এসে বলল, আমাকে নার্সিং হোম থেকে কল করা হয়েছিল। আপনার স্ত্রীর কেসটা আমি হ্যান্ডেল করব। মিস্টার রায়, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। সৌনকের মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। সে তার স্ত্রীর মৃত্যুর শোকের আগে যেন প্রথম ভয় অনুভব করল। সৌনক পুলিশের গাড়িতে গিয়ে উঠে বসল। গাড়িটা যে পথ দিয়ে গেল, সৌনকের এদিকে রাস্তাটা চেনা। প্রায় ছোটখাটো কাজের দরকারে এদিকে আসতে হতো তাকে। যেতে যেতে তেমাথা রাস্তার মোড়টা সৌনকের নজরে পড়ল। এই সেই মোড়, এখানে প্রত্যেক দিন বিকালবেলা ফুচকা বসে। সোমাশ্রীটা ফুচকা খেতে কি ভীষণই না ভালোবাসত। গাড়ি এগিয়ে চলল, কিন্তু সৌনক পড়ে রইল তাদের অতীতের সেই দিনগুলিতে। একদিন বাড়ির কি একটা দরকারে ওরা একসাথে বেরিয়েছিল বিকালবেলা। সোমাশ্রী ফুচকাওয়ালাকে দেখেই কিছু না ভেবে উৎসাহে চিৎকার করে বলে, এই চলো না, ফুচকা খাবে। সৌনক সেদিন বলেছিল, না, আজ বাচ্চাটাকে মায়ের কাছে রেখে এসেছি তো। সোমাশ্রী একটু জোর করেই বলেছিল, তাতে কি, মাত্র কয়েক মিনিটেরই তো ব্যাপার। তোমার প্রত্যেক দিনই খালি একটা নতুন নতুন অজুহাত দাও। কোনোদিন বিয়ের পর আমাকে ফুচকা খাওয়ালে না তো। সৌনক ওই দিন একটু বিরক্ত হয়েই বলেছিল, আজ না, অন্যদিন খেও না। তারপর তাদের আর কখনো ফুচকা খাওয়া হয়নি। এরপর কতদিন সুযোগ হয়েছে, তবুও আসলে সোমার সাথে তার কোনো দিনই কি মনের মিল হয়নি? নিজেই নিজেকে প্রশ্ন করল সৌনক। কিন্তু তা কি করে হয়? ওদের মধ্যে ভালোবাসা ছিল বলেই আজ এই পৃথিবীতে তাদের সন্তান এসেছে, এত বছর সংসার করেছে। আসলে ভালোবাসাটা একটু একটু করে কবে মরে গিয়েছে সময়ের সাথে, সময়ের অভাবে। হ্যাঁ, এটাই একমাত্র সত্যি। আজ এই ঘটনায় কারোর দোষ নেই। সৌনক যেন নিজের মনে প্রশ্নে নিজেই উত্তর দিতে চেষ্টা করল। আসলে এটাই স্বাভাবিক। একটা মানুষ সবার কাছে দোষী সাব্যস্ত হলে সে তখন নিজেই নিজের মনের বিচার বসায় আর নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে। এইসব কথা ভাবতে ভাবতেই পুলিশের গাড়িটা থানায় এসে পৌঁছালো। অন্যদিকে রায়বাড়িতে একে একে এবার বাইরের লোক আসছে। হৈমন্তী কাকে কি ঠিক বলবে বুঝে উঠতে পারছিল না। কেন যে এমন করলো মেয়েটা? তাদের বছর চারেক বাচ্চাটার কথা একবারও ও ভাবল না। কি অদ্ভুত, স্বামী স্ত্রীর মধ্যে কি মান অভিমান হয় না? তা বলে এমন এমন ঘটনা করলো কি লোকে কি বলবে? আমাদের বাড়ির মান সম্মানের কথা একবারও ভাবল না ও। আর আমাদের ছেলেটার কি হবে? ইতিমধ্যেই বাবুর শ্বশুর বাড়িতে খবর দেয়া হয়েছে, যদিও কাল রাত্রে ঝগড়ার পর ওদের ফোন করে আসতে বলা হয়েছিল আজ সকালেই। আর সমাজটিকেও বলিহারি, তুই লেখাপড়া জানা মেয়ে, শিক্ষিত মেয়ে, চাকরি করিস, এমন করলি? কিছু সমস্যা হলে তো আমায় বলতে পারতিস। রনিতাও তো তাকে সব বলে, ওর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে কিনা, কিংবা সংসারে কি চলছে, সব সব কিছু বলে। আর এদিকে আমার নিজের বৌমা কিচ্ছু বলতে পারল না। সে তো কখনো শুধু শাশুড়ি হতে চায়নি, মা হতে চেয়েছিল। বিয়ের পর থেকে বৌমা কাজে বেরোনোর আগে রান্না করে দেওয়া, টিফিন করে দেওয়া, কিংবা বাচ্চা হওয়ার সময় সমস্ত যত্ন তো সে নিজের হাতেই করেছে। বাবার বাড়ি পর্যন্ত যেতে দেয়নি। তারপরও সমাজটি একবারও তাকে মনের কথা বলতে পারল না। খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মনে নিজেই চিন্তা করল। অবশ্য এইভাবে মনের কথা সে নিজেও কখনো সমাজটির কাছে জানতে চায়নি, যেমনটা নিজের মেয়ে রনিতার কাছে জানতে চাইতো।
হঠাৎই দমকা হাওয়ার বেগে রনিতা ঘরে প্রবেশ করল। কাল রাত্রে দাদা তাকে ফোন করে সব বলেছিল, কিন্তু ঝগড়া যে এমন পরিণাম হবে সে ভাবতেই পারেনি। তাই আজ ভোরে যখন মায়ের ফোন পেল আর আসতে দেরি করেনি। খুব তাড়াতাড়ি ফার্স্ট বাসেই সে চলে এসেছে, সাথে ওর বড় ছেলেও এসেছে। রনিতা ঘরে ঢুকেই মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কিভাবে যে পরিস্থিতি সামাল দেবে বুঝে উঠতে পারছিল না। রনিতা একটু মাকে সামলে নিয়ে তার বাবার কাছে গেল। ঘরের একটা কোনায় সোফাতে বসে আছে এ বাড়ির কর্তা দুর্লভ রায়। রনিতা ধীরে ধীরে গিয়ে ওর বাবার কাছে গিয়ে বসল। রনিতা একটা আক্ষেপের সুরে বলল, কি থেকে যে কি হয়ে গেল বাবা? কাল রাত্রে ঠিক কি হয়েছিল তুমি আমাকে ঠিক ঠিক বলবে বাবা? দুর্লভ রায় একটু ভেবে বললেন যে, তেমন কিছু তো আমি শুনিনি মা। হ্যাঁ, একটা ঝগড়ার আওয়াজ শুনেছিলাম বটে, কিন্তু আমি ভাবলাম তেমন কিছু না। তাই প্রত্যেক দিনকার মতো ঘুমের ওষুধ খাওয়ায় আমার দু চোখ জড়িয়ে এসেছিল। আমি ঘুমিয়েও পড়েছিলাম। কথা বলতে বলতে এত গম্ভীর প্রকৃতির লোকটাও গলার কেমন জানি ধরে এলো। মনে মনে চিন্তা করলো, সে তো নিজের মেয়ের মতোই ভালোবাসতো তাকে, কিন্তু এই যে কি থেকে কি হয়ে গেল তেমন ভাবে তো কোনোদিনও বকাবকিও করেনি। ওই খালি বিয়ের একদিন পর বেড়াতে যাওয়ার সময় সালোয়ার পরেছিল বলে একটু বলেছিলাম। সেদিন কি তবে ভুল করেছিলাম? হয়তো করেছিলাম। এখন এসব কথা মনে করে আর কি কোনো মানে হয়? অথচ আজ রনিতা তো সেই সালোয়ারই পরে এসেছে। কই, খারাপ লাগছে না তো? আর সোমাশ্রী তো চাকরি করত, তাকে বাইরে বের হতে হতো, সে তো পড়তেই পারে। কিন্তু এমন নিরপেক্ষ ভাবে সে আগে কখনো ভাবেনি। সত্যি মেয়ে আর মেয়ের মতোর মধ্যে অনেকখানি পার্থক্য। তাই সেই শ্বশুর মশাই হয়েই থেকে গেল, বাবা হয়ে উঠতে পারল না কখনো। অন্যদিকে বয়স 33-এর একটা সুদর্শন লোক নার্সিংহোমে প্রবেশ করল। উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি হবে, মাথার চুল একটু ছোট করে কাটা, চোখে চশমা, তবে মুখে মাস্ক পরা, হয়তো নার্সিংহোমে প্রবেশ করবে বলেই। একটু সতর্কভাবেই সে 4-5টা আগে দেখে নিয়ে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করল, এখানে সোমাশ্রী রায় বলে কেউ ভর্তি হয়েছে? আমি ওর পরিচিত। রিসেপশনে থাকা মেয়েটি একবার ভদ্রলোকের দিকে তাকিয়ে ঝটপট আবার মনিটরের দিকে চোখ বোলালো, তারপর একটা নিচু গলায় উত্তর দিল, সরি স্যার, উনি তো আজ সকালেই মারা গেছেন। ওনার বডি তো এখন পোস্টমর্টমের জন্য গেছে। লোকটি কথাটা শুনে বলল, ও ঠিক আছে। তারপর রিসেপশনে থাকা মেয়েটিকে কিছু না বলি বেরিয়ে এলো। বেশি কথা না বাড়িয়ে সে সেখান থেকে চলে যেতে থাকলো। আবারও ও চারপাশে দেখে নিয়ে খুব সতর্কভাবে নার্সিংহোম থেকে বেরিয়ে পড়ল। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সময় গল্পটির প্রথম পর্বটি। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পরবর্তী পর্বগুলি শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আমার লেখা একটি গল্প। গল্পটির নাম সময়। ইতিমধ্যেই আমি গল্পের প্রথম পর্বটি পাঠ করে শুনিয়েছিলাম। আজ আমি পাঠ করব গল্পটির দ্বিতীয় পর্বটি। শুরু হচ্ছে আজকের গল্প সময়, পর্ব 2। পুলিশ অফিসার রক্তিমদের মুখোমুখি বসে সৌনক। এই ডিসেম্বর মাসেও সৌনকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। পুলিশ অফিসার একটা
বাঁকা মৃদু হাসি হেসে বলল, সো মিস্টার রায়, বলুন আপনাদের ঠিক কতদিন বিয়ে হয়েছে? সৌনক একটু নার্ভাস হয়েই আস্তে আস্তে বলল, তা প্রায় 10 বছর তো বটেই। অফিসার বললেন, বাবা 10? সে তো অনেক। তা গতকাল রাত্রে কি এমন হয়েছিল যে উনি এমন করলেন? উনি কি নিজেই এমন করেছেন নাকি আপনি? সৌনক এবার চিৎকার করে উঠল, এসব কি যাতা বলছেন আপনি? গত রাত্রে আমরা একসাথে ছিলামই না। অফিসার বললেন, একসাথে ছিলেন না মানে? তো কোথায় ছিলেন? আর একসাথে ছিলেনই বা না কেন? সৌনক একটু শান্ত হলো, তারপর বলল, আসলে গতকাল আমাদের মধ্যে একটা ঝামেলা হয়, আর তারপরই আমাদের বাড়ির তরফ থেকে সোমাশ্রীর বাবার বাড়িতে ফোন করা হয়েছিল। আজই তাদের এসে সোমাশ্রীকে নিয়ে যাবার কথা, কিন্তু এর মধ্যে সোমাশ্রী যে এমন কিছু করে বসবে তা কল্পনাও করতে পারিনি আমি। তা বুঝলাম, কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াটা কি নিয়ে সেটা বলুন। সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা এভাবে সবার সামনে বলা কি খুব প্রয়োজন? কোনটা ব্যক্তিগত আছে আর, মিস্টার রায়? এখন আপনি যদি সোজাসুজি সব কথা বলে দেন তো বিষয়টা ভালো হয়, আর না হলে আমাদের জোর করতে হলে আপনারই বিপদ বাড়বে আর কি। অফিসার মিস্টার দে, আপনি আমার সাথে এমনভাবে কথা বলতে পারেন না, কিন্তু আমি কিন্তু ক্রিমিনাল নই। হ্যাঁ, এখনো প্রমাণিত হয়নি আপনি ক্রিমিনাল, কিন্তু হতে কতক্ষণ? অফিসার দে, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না না না, এখনো আমি কোনো কিছুই করিনি, কিন্তু আপনি যদি এখনো চুপ করে থাকেন আমি অবশ্যই কিছু করব। বচসা চলতে থাকে এইভাবে। অন্যদিকে রনিতা যেন একটু শক্ত হয়েই বাড়ির কাজগুলো সামলাচ্ছে। রামাবলি, ফুল, মিষ্টি কিনতে দেওয়া সব নিষ্ঠুর কাজগুলো যেন তাকে একাই করতে হচ্ছে, ভাগ্যের দোষে। সে তো দাদা বৌদির সংসার গুছোতে চেয়েছিল, তার বদলে বৌদির শেষ যাত্রা যাতে সুখের হয় তা দেখতে হচ্ছে। ইতিমধ্যেই তার বৌদির বাবার বাড়ির লোক এসেছে, কি যে হবে কি জানি। এইসব চিন্তায় যখন সে মগ্ন, ঠিক এমন সময়ই পেছন থেকে লক্ষ্মীর মা ডাক দিল, ও দিদি, এই ফুলগুলো কোথায় রাখবো গো? রনিতা একটু বিরক্তির সুরেই বলল, রাখ না, যেখানে খুশি একটা। আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না, আমার আর কিছু ভালো লাগছে না, বুঝলি? লক্ষ্মীর মা তাদের বাড়িতে অনেক দিন ধরেই কাজ করে, তাই মালিকের এই বিপদের দিনে সে তখন একটু সান্ত্বনার স্বরে বলল, দিদি, এমন কথা বলো না তুমি। যদি একটু শক্ত না হও তাহলে কি করে হবে বলো তো? মা ঠাকুরনের অবস্থা দেখেছ? আর ওই বাচ্চাটার কি দোষ বলো দেখি? ওর বয়স 4-5 বছরের তো বেশি নয়। কত কষ্ট করে, কত ডাক্তার বৌদি দেখিয়ে বৌদির বিয়ের 5 বছর পর একটা ছেলে হলো। টাকার অভাব নাই, বর ঘর এত সব বলি ভালো, এরপরেও কোনো মেয়ে এমন করে গো? না দিদি, তুমি এবার একটু এ সংসারের হাল ধরো। তাদেরই বাক্য বিনিময়ের মাঝেই হঠাৎ উদ্ভ্রান্তের মতো হৈমন্তী ঘরের দরজা দিয়ে প্রবেশ করল। রনিতা বলে চিৎকার করতেই গলা নামিয়ে নিল আর বলল, রনিতা, লক্ষ্মীর মা, তুমি এখন একটু এই দিকটা সামলে নাও তো, আমি এখানে আছি। লক্ষ্মীর মা দরজা দিয়ে বেরিয়ে যাবার মাত্রই হৈমন্তী কাঁদো কাঁদো গলায় বলল, রনিতা, রনু, সোমাশ্রীর বাবা কাকা সব এসে পড়েছে রে। মা কাকিমা তো বাড়িতেই রয়ে গেল, কিন্তু
ওর বাবা কাকা সব গেছে পুলিশের কাছে। এবার যদি ওরা আমার বাবুর নামে কেস করে কি হবে রে? রনিতা এবার ঘাবড়ে গেল। তার মাকে শান্ত করে বলল, কিন্তু মা, দাদা ভাই তো কাল বৌদির বাবাকে ফোন করে যা বলার বলে দিয়েছে। হৈমন্তী এবার রনিতাকে ধমক দিয়ে বলল, শোন রনু, ওসব এখন অতীত বুঝলি। মেয়ের মরার খবর শুনেছে, যদি ওদের মাথা ঠিক না থাকে আর পুলিশকে বেফাস কিছু একটা বলে দেয়, আমার বাবুটা তো ফেঁসে যাবে রে। অন্যদিকে নার্সিংহোম থেকে যতটা ভাবলেশীনভাবে বেরিয়েছিল লোকটা, এবার তার মুখে 10 গুণ চিন্তা আর দুঃখের ছাপ রয়েছে। পথে যেতে যেতে এবার ওর চোখ পড়ল তেমাথার ফুচকার দোকানটার দিকে। আর হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, সোমাশ্রী আর সে কতদিনই না এখানে এসে ফুচকা খেয়েছে। শ্রী তো প্রায় দিনই বলতো বিয়ের পর থেকে ও আর ওর বর কখনো একসাথে ফুচকা খায়নি। আর এসব বলতে বলতেই মাঝে ফুচকাওয়ালার কাছে কখনো বা ঝাল, কখনো বা একটু টক জল চেয়ে নিত। ছেলে মানুষ ছিল বড্ড বেশি, তাই হয়তো ওকে এত ভালো লেগেছিল। ইস, কাল রাত্রে যদি একটি বারের জন্য ওর ফোনটা রিসিভ করতাম। হ্যাঁ, হয়তো তাকে নিয়ে বেরিয়ে আসতে পারতাম না, কিন্তু এমন দুর্ভাগ্যজনক ঘটনাও তো ঘটতে দিতাম না। কাল রাতে বুঝেছিলাম কিছু একটা হয়েছে, তাই ভোরবেলা আর অপেক্ষা করতে পারলাম না। অফিসের জন্য তার আগে বেরিয়ে পড়লাম। আর ভোরবেলা যখন ওদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের গাড়িটা দেখলাম আর ওটা ফলো করলাম, তখনই বুঝে গেলাম সব শেষ। লোকটি রাস্তায় হাঁটতে হাঁটতে যখন এসব ভাবছিল, তখনই ধাক্কা খায় অন্য এক ভদ্রলোকের সাথে। ভদ্রলোকটি বললেন, আরে এ যে আকাশ, তুমি এদিকে কোথায় গিয়েছিলে? বরুণদা, আপনি? আমি আসলে একটা এখানে কাজে এসেছিলাম। আজ আমি আর অফিস যাব না। আমি অবশ্য আপনাকে ফোন করতাম, ভালোই হলো, তার আগে আপনার সাথে দেখা হয়ে গেল। আমার আসলে শরীরটা ঠিক ভালো নেই আজ। বরুণবাবু বেশ মন দিয়ে শুনছিলেন এতক্ষণ। এবার তার গলার স্বর একটু নামিয়ে নিয়ে বললেন, আকাশ, ওসব অফিস ছাড়ো। তা শুনেছ কি হয়েছে এদিকে? কই না তো, কি হয়েছে? বরুণবাবু এবার চারপাশটা দেখে নিয়ে বললেন, আরে আমাদের অফিসের সোমাশ্রী, সে নাকি গলায় দড়ি দিয়েছে। আমি তো ওর বাড়ি গিয়েছিলাম খবর পেয়ে, কিন্তু এখনো বডি আসেনি। বলল পোস্টমর্টমে গিয়েছে, বডি আসতে সেই দুপুর হবে। জানো, আরও শুনলাম সোমাশ্রীর নাকি অন্য কারোর সাথে একটা ছিল, বুঝলে না ভাইয়া? আকাশের মুখটা এবার একটু ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে একটু সুর নরম করেই প্রশ্ন করল, আপনি জানেন ওর ওই লোকটা কে, যার সাথে ওর সম্পর্ক ছিল? না, এখনো জানি না। আসলে আমি সোমাশ্রীদের বাড়ি গিয়েছিলাম, আর সেখানেই ওর শাশুড়ি আর ননদের মুখ থেকে এই কথাগুলো জানতে পারলাম। ওর নাকি আমাদের অফিসের কারোর সাথে সম্পর্ক ছিল। নামটা ঠিক জানি না এখনো। তা তুমি কি জানতে চাও নাকি ভাইয়া, নাকি জানো ওই লোকটার নাম? আগে না, আমি জানি না আর জানতেও চাই না। এসব ব্যাপারে আমি ঢুকতেও চাই না। কোথা থেকে অফিসার কে কিভাবে আমাকে জড়িয়ে দেবে তার ঠিক নেই কো। বলি বরুণদা, আপনিও সাবধানে থাকবেন একটু। দিনকাল তো ভালো নয়, আপনিও ফেঁসে যেতে পারেন। আজকাল এসব ব্যাপারে ফেঁসে যাবার জন্য অপরাধের দরকার পড়ে না, এমনই পুলিশ সবাইকে জড়িয়ে দেয়। লোকটি চলে যেতে থাকলো। আকাশ দেখল সেটা, কিন্তু এমন দুঃসংবাদ যে কারোর কাছে কিভাবে হাসি মজার খোরাক হতে পারে সেটাই আকাশ বুঝতে পারছিল না এতক্ষণ। তাই বরুণবাবুকে নিরাশ করেই আকাশ এসব তেতো কথা বলে ফেলল। তবে বরুণদাকে কোনোরকম সন্দেহের অবকাশ দিলে চলবে না। এখান থেকে জলদি পালানো দরকার।
তাছাড়া সে মানসিকভাবেও বিপর্যস্ত। বরুণবাবুর সাথে কথা আর না বাড়িয়েই আকাশ নিজের বাড়ির দিকে গেল। আকাশ আবারও হাঁটতে শুরু করলো। সামনে একটা পাঞ্জাবির দোকানে বেশ ভিড় আজ। দোকানটা দেখে আকাশ ভাবল, এই দোকানটা থেকেই তো শ্রী আমায় একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, আর তাতে নিজের হাতে নকশা বুনে দিয়েছিল। বেশ শিল্পীর হাত ছিল মেয়েটার। যেতে যেতে সোমাশ্রীর বাড়িটার দিকে একবার তাকিয়ে দেখল। এখান থেকে আকাশের বাড়ি হেঁটে আরো 15 মিনিট। আজ যেন আকাশ হেঁটেই চলেছে একা, একদম একা, তাই রাস্তা ফুরোতে চাইছে না। অন্যদিকে পুলিশ স্টেশনে সৌনক অত্যন্ত লজ্জিত কণ্ঠে অফিসারকে বলল, আমার স্ত্রীর সাথে ওর অফিসের একটা কলিগের অবৈধ সম্পর্ক ছিল, আর সেটা আমি আজ পাওয়ার পরই আমি ওকে প্রশ্ন করি। আর তাতে সোমা আমায় বলে, তুমি তো আমায় কখনো সময় দাওই নি। এমন প্রশ্নের এমন উত্তর পেয়ে আমার মাথা ঠিক ছিল না। আমি ওর মা বাবাকে ফোন করে সব জানাই। আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর বলি তুমি আজ অন্য ঘরে ঘুমাও, তারপরে যা ঘটার ঘটে। আচমকাই পুলিশ স্টেশনে একটা কথা ভেসে উঠল, এমন যে ঘটেছিল তার প্রমাণ কি? অফিসার রক্তিম দে আর সৌনক উভয়ই এ কথা শুনে পেছন ফিরে দেখতে পেল সোমাশ্রীর বাড়ির লোক এসেছে। সৌনক এবার ব্যস্ত হয়ে বলল, এসব কি বলছেন কি আপনি? আমি তো কাল রাতেই আপনাকে সব বলেছিলাম, কল হিস্ট্রি পাঠিয়েছিলাম, মেসেজ পাঠিয়েছিলাম, তারপরেও। সোমাশ্রীর বাবা এবার একটু কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ ঠিকই, কিন্তু সেটা একটা আননোন নম্বর। লোকটা যে কে সেটা তো জানা যায়নি, সেটা তদন্ত সাপেক্ষ। আর আমি একবারও বলিনি আমাদের মেয়ে নির্দোষ। তবে সব জানার পরও তুমি যে আমার মেয়েকে মেরে ফেলোনি কিংবা ওকে বাধ্য করনি এমন করতে, তার প্রমাণ কোথায়? মানে মানে কি বলছেন কি আপনি? সৌনক কাঁচুমাচু গলায় প্রশ্ন করল। অন্যদিকে আকাশ যখন বাড়িতে পৌঁছে ক্লান্ত হয়ে একটা চেয়ারে আরাম করতে বসল, পাশের ঘর থেকে আকাশের স্ত্রী জয়া বেরিয়ে এসে একটা কর্কশ গলায় বলল, কি গো, কোথায় যাওয়া হয়েছিল তা শুনি সকাল সকাল? অফিস কি আজ যাবে না? আকাশ ধীরে ধীরে উত্তর দিল, না, শরীরটা ভালো নেই বুঝলে। একটু জল দেবে জয়া? ঘর থেকে আর কিছু না বলি জয়া জল আনতে বেরিয়ে গেল। মিনিট 2 পর জয়া এলো গ্লাস হাতে করে। তারপর জলের গ্লাসটা খুব জোরে শব্দ করে টেবিলে রাখল। জয়া এরপর নিজেই নিজের অন্য ঘরে চলে গেল। ঘরের মধ্যে একটা গান বাজছে, পিয়া তোরা कैसा অভিমান। আকাশ এতক্ষণ মন দিয়ে শুনছিল গানটা। এবার সে জলের গ্লাসটা নিয়ে ভাবতে লাগলো নিজের মনেই, সোমাশ্রীর ব্যবহার কত শান্ত ছিল। আর এদিকে জয়া, তাকে যেন কিছু বলবার উপায়ই নেই। সহজ কথা জয়া সহজভাবে নিতেই পারে না। অফিস থেকে ফেরার সময় মাঝে মধ্যেই আগে জয়ার জন্য ফুল আনতাম। জয়া সে ফুল 2 বার নাড়াচাড়া করে রেখে দিত। কোনো কিছুতেই যেন জয়ার মন পায়নি কখনো। আর অন্যদিকে শ্রী, একবার কাগজ ফুলগুলো রাস্তার একটা গাছ থেকে পেরে ওর চুলের খোপায় গুজে দিয়েছিলাম। কতই না খুশি হয়েছিল মেয়েটা। একটা সামান্য ফুল যে কাউকে এত সুখী করতে পারে, শ্রীর সাথে সম্পর্ক না হলে আমি সেটা বুঝতেই পারতাম না। তাছাড়া কতই বার আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে ও। শ্রী আমায় বড্ড ঋণী করে পৃথিবী থেকে চলে গেছে। ওর ঋণ শোধ করার কোনো সামর্থ্য আমার ছিল না, আর এখন তো আর কোনো উপায়ও নেই। একবার যখন বলেছিলাম কথায় কথায়, শ্রী তুমি আমায় এত ঋণী করো না, শ্রী একটু হেসে বলেছিল, আমি কোথায় ঋণী করলাম, বরং তুমি তো আমায় ঋণী করে চলেছ ভালোবাসা দিয়ে। এই যে তুমি আমায় এতটা আগলে রাখো, এতটা কেয়ার নাও, কই সৌনক তো এমন করে না। আমার জন্য ওর সময়ই নেই। জ্বর হলে ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞাসা করে না। এখন বলো তো, আমি তোমায় ঋণী করলাম নাকি তুমি আমায় করছো? না, সেদিন শ্রীর কথায় আকাশ কোনো উত্তর দিতে পারেনি।
আসলে এত সুন্দর করে যে কেউ কাউকে ভাবতে পারে, ভাবাতে পারে, সেটাই বুঝতে পারেনি সে আগে। সত্যি শ্রী আর জয়ার মধ্যে অনেক পার্থক্য। আজ আকাশ সেটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারল। তবে ওর কি স্ত্রীর বাড়িতে একবার যাওয়া উচিত, সেটাই একবার ভেবে চলেছে। না হলে তো সবাই ওকে আরো বেশি সন্দেহ করবে। না, আকাশ যাবে বলেই স্থির করল। চটপট অফিসের লোকদের কয়েকটা ফোন করে নেয় আকাশ। কে কখন সোমাশ্রীর বাড়ি যাবে ঠিক করে নেয়। ঠিক হয় আকাশ ওদের অফিসের ম্যানেজার বাবুর সাথেই সোমাশ্রীর বাড়ি যাবে। রায়বাড়িতে একটা সাদা চুড়িদার পরা ছিমছাম লম্বা সুন্দরী মেয়ে প্রবেশ করল। তারপর ড্রয়িং রুমে গিয়ে টেবিলের ওপরে একটা রজনীগন্ধার ফুলের স্টিক খুব আলতো করে রাখল আর চারপাশটা দেখে নিল বারবার, যেন কেউ দেখছে না তো তাকে। এরপর পাশের ঘরের থেকে সে বেরিয়ে এলো। রনিতা তাকে দেখে কান্দো কান্দো গলায় বলল, অম্বিকা, তুমি এসেছো আজ? অম্বিকা অম্বিকা সৌনকের অফিসে চাকরি করে, আবার সে পেশায় লেখিকাও বটে। অম্বিকা বলল, কেন আসবো না দিদি ভাই? একটা সময় তো আমি তোমাদেরই আপন করতে চেয়েছিলাম, আর আজ তোমাদের সৌনকদার এত বিপদের দিন আর আমি আসবো না? এটা কখনো হতে পারে দিদি ভাই? হৈমন্তী পাশ থেকে অম্বিকাকে জড়িয়ে ধরে বলল, অম্বিকা, আমি হিরে ফেলে কাঁচ তুলে নিয়েছি, আর আজ তার ফল হাতে নাতে পাচ্ছি। অম্বিকা মনে মনে একটু হেসে নিয়ে মুখে একটা করুণ ভাব রেখে বলল, চিন্তা করো না কাকিমা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সৌনকদা কোথায়? প্রায় 12টা বাজতে যাচ্ছে, এখনো ফিরেনি বডি নিয়ে। রনিতা এবার সশব্দে আরো জোরে কেঁদে উঠল, অম্বিকা, দাদা পুলিশ স্টেশনে, আর বৌদির বাবা কাকারা সব ওখানে গিয়েছে। ওখানে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না গো। আমার দাদাটাকে একটুও শান্তি দেবে না বোধ হয়। মরার আগেও দেয়নি, মরার পরও না। অম্বিকা রনিতার হাত দুটো ধরে বলল, চিন্তা করো না দিদি, আমি সৌনকদার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। পাশ থেকে বিল্লু অম্বিকা আর রনিতা হৈমন্তীর কথা শুনছিল, কাণ্ড কারখানাও সব দেখছিল। তবে মুখে কিছুই বলেনি, বরং সোমাশ্রীর কাকা কাকিমাকে এতক্ষণ সান্ত্বনা দিয়ে যাচ্ছিল সে। তবে তার মাসির মুখে এমন কথা শুনে আর ওই বাইরের মেয়েটা অম্বিকার প্রতি এমন আধিক্যতা দেখে বিল্লুর গাটা যেন জ্বলে গেল। বিল্লু মনে মনে ভাবল, না, এদের উপর দেখছে সত্যিই নজর রাখতে হবে, না হলে এই কেসটা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না। অন্যদিকে পুলিশ স্টেশনে কোলাহল চরম পৌঁছেছে। সৌনক বারবারই একটা কথা বলছে যে সে কিচ্ছু করেনি, শুধু বলেছিল সে সোমাকে অন্য ঘরে ঘুমোতে, কিন্তু সোমা যে এমন কিছু করতে পারে সেটা সে ভাবতেও পারেনি। কিন্তু সোমাশ্রীর বাবা জোর গলায় বলছে, সোমা আমার মেয়ে, সে চাকরি করত, তাই এমন কিছু হলে সে বাড়ি থেকে বেরিয়ে আসতো। কিন্তু সে সুইসাইড কেন করবে? নিশ্চয়ই তাকে কেউ ইন্ধন জুগিয়েছে। এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পুলিশ এ কথার সমর্থন জানায়। অন্যদিকে ড্রয়িং রুম থেকে লক্ষ্মীর মা একটা কাগজ হাতে নিয়ে বেরিয়ে এলো আর বলল, মা ঠাকুরন, রনিতা দিদি, এটা দেখো গো, কি এটা টেবিলের নিচে পড়েছিল, আমি জিনিসপত্র রাখার সময় খেয়াল করলাম। অম্বিকা প্রায় ছো মেরে কাগজটা হাতে তুলে নিল। কাগজটা খুলে সে পড়তে লাগলো, ও মা, এটা তো দেখছি সোমাশ্রীর সুইসাইড নোট। হৈমন্তী বলল, তা এতে কি লেখা আছে অম্বিকা? পাঠ করো তো একবার। এতে লেখা আছে, আমি চলে যাচ্ছি চিরকালের মতো এই বাড়ি, সংসার, এই জগৎ ছেড়ে। কোনো রাগ, ক্ষোভ, অভিমান রেখো না তোমার অন্তরে। যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করে দিও তুমি। তুমি আর বুবাই নিজেদের যত্ন নিও। আমার এই চলে যাওয়ার পেছনে কারোর কোনো প্ররোচনা নেই, আমার এই সিদ্ধান্ত একার। তুমি শুধু সুখী হও, তোমার যোগ্য কারোর সাথে নতুন করে পেত সংসার। দেখো একটু বুবাইকে, ও তো এখন ছোট, জানি,
ওর অযত্ন হবে না। তুমি ওকে ভালোবাসো বড্ড। আবারও বলছি, আমার মৃত্যুতে কারোর কোনো দোষ নেই। এই কাজটা করলাম আমার নিজের ইচ্ছের। পারলে আমায় ক্ষমা করো, আর জ্বালাবো না কখনো তোমাদের। ইতি সোমাশ্রী রায়। অর্থাৎ ওর মূল বক্তব্য হলো ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, না ঘরের কেউ না, বাইরেরও কেউ না। আর নিচে সোমাশ্রীর দুবার সই করা আছে, একবার বাংলায় একবার ইংরেজিতে। এই দেখো রনিতা দিদিভাই। রনিতা এটা দেখে বলল, হ্যাঁ তাই তো দেখছি, এটা তো বৌদিরই হাতের লেখা। আমি বৌদির হাতের লেখা চিনি। অম্বিকা বলল, কাকিমা এটা অবিলম্বে পুলিশের কাছে দেওয়া দরকার। সৌনকদাকে বাঁচানোর এটাই একমাত্র পথ। হৈমন্তী বলল, সে ঠিক আছে, কিন্তু এখনই যাবে কে? অম্বিকা বলল, কেন, আমি যাব। বিল্লু অম্বিকাকে বলল, আমি একটু সুইসাইড নোটটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, তবে এটা পুলিশকে দেবার পর, না হলে সৌনকদা বিপদে পড়তে পারে, আর আমি সেটা একদমই চাই না। বিল্লু বলল, কিন্তু আমি থানায় যেতেই পারি না। মানে তুমি চলো, যদি আমাকে বিশ্বাস না হয় আমরা দুজন একসাথেই না হয় যাব। না থ্যাংক ইউ, তার প্রয়োজন হবে না। বিল্লুদা, আমি ওকে বাঁচানোর জন্য একাই যথেষ্ট। বিল্লু মনে মনে ভাবল, বাবা একটু সুন্দরী বলে এত দেমাক, যেন মাটিতে পাই পড়ে না। যাকে যাক, আমি তো ওকে সাহায্যই করতে চেয়েছিলাম, এমনিতেই ওকে আমার সন্দেহ হচ্ছে, এখন আরো বেড়ে গেল। তবে অম্বিকা কারোর তোয়াক্কা না করেই পুলিশ স্টেশনের দিকে রওনা হলো। অম্বিকা রায়বাড়ি থেকে বেরিয়ে এসে কিছুটা পথ এগিয়ে গেল। তারপর কাকে যেন একটা ফোন করল। ফোনের ওপাশ থেকে হ্যালো বলতেই অম্বিকা বলল, হ্যালো। হ্যালো জয়া, আমাদের মিশন সাকসেসফুল। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সময় গল্পটির দ্বিতীয় পর্বটি। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আমার নিজের লেখা সময় গল্পটি। ইতিমধ্যেই আমি গল্পটির দ্বিতীয় পর্বটি পাঠ করে শুনিয়েছিলাম। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব গল্পের 3 নম্বর পর্বটি। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের গল্প, সময়, পর্ব 3। অম্বিকা জয়াকে শুধু ফোনে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন আর কোনো কথা নয় বুঝলে, দেওয়ালেরও কান আছে, একেবারে কাল দেখা হচ্ছে আমাদের। সিটি কফি শপে এসো, এখন রাখলাম। এই বলে ফোনটা কেটে দিল আর থানার দিকে এগিয়ে পড়ল অম্বিকা। অন্যদিকে রায়বাড়িতে হৈমন্তীর বাবার বাড়ির লোক দলে দলে আসছে। সোমাশ্রীর বাবার বাড়ির লোক সুর তুলে কাঁদছে, বিশেষত সোমাশ্রীর মা কাকিমা। আর বাচ্চা ছেলেটা বাকি বাচ্চাদের সাথে হেসে খেলে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। সোমাশ্রীর মা বলল, আহারে আমার নাতির যে কি হবে, ওর যে আজ কি হারালো তাও নিজেও জানে না। একটু বয়স হলে বুঝবে হয়তো মা জিনিসটা কি। সবাই তো মার মতন ভালোবাসে, আদর দেবার চেষ্টা করবে, কিন্তু মা একজনই হয়, তার জায়গা কেউ কখনো নিতে পারবে না, নেওয়া যায় না। সোমাশ্রীর মার এমন বিলাপ করে কান্নার সময়
সৌনকের মাস্তুতো বোন পড়ি এলো। পড়ি কলেজের 2য় বর্ষের ছাত্রী। সে মাঝে মাঝেই তার মাসির বাড়িতে আসতো ছুটি কাটাতে। সমাজটিকে সে নিজের বৌদি নয়, দিদির চোখে দেখত। পড়ি ঘরে ঢুকেই রনিতাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। পড়ি বলল, দিদি ভাই, হঠাৎ করে এসব কি থেকে কি হয়ে গেল বলো তো? সমাধি এত ভালো ছিল, তার নাকি অন্য ব্যক্তির সাথে সম্পর্ক। আমি তো ভাবতেও পারছি না। রনিতা এবার গলাটা উঁচু করে সমাজটির মাকে শুনিয়ে বলল, তাহলেই ভাব পড়ি, ও মেয়ে কেমন চরিত্রের, দেখে তো কিছুই বোঝা যায় না। সমাজটির মা দুঃখ করে এতটাই কাতর যে এমন মন্তব্যের উত্তর দেওয়া অপ্রয়োজনীয় মনে করল। তবে পড়ি নিজের মনে মনে ভাবতে বসল, সমাধি এমন কেন করল? কেউ কি কখনো ভেবে দেখবে না? খালি সবাই সমাধির চরিত্র নিয়েই কথা বলবে, কেউ ভাববে না একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ কেন ঘটে? বিয়ের পর তো কখনো ওরা দুজনে তেমন বেড়াতেও যায়নি কোনোদিন। আচ্ছা, সমাধিকে তো দেখতাম অফিস থেকে বেরোনোর পর মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে দাদার জন্য পছন্দের মিষ্টি কিনে বাড়ি আসতো। এগুলো কি শুধুই কর্তব্য ছিল? একটুও ভালোবাসা ছিল না এতে? আর একবার তো সমাধি দাদার জন্য একটা পাঞ্জাবিও কিনেছিল, আর তাতে নিজের হাতে নকশা করেছিল। দাদা তো সেটা কখনো পরেও দেখেনি, উপরন্তু বলেছিল যে এর থেকে তো নকশা করা রেডিমেড পাঞ্জাবি কিনলে পারতে। আহারে, সমাধিকে দেখেছিলাম সেদিন সবার আড়ালে চোখের জল ফেলতে। দাদা সমাধির ভালোবাসাটা কখনো বুঝল না, একবারটিও না। না, দাদা খারাপ মানুষ সেটা নয়, তবে আমার দাদা কখনোই সমাধির ভালোবাসার জন্য উপযুক্ত ছিল না। হায় ঈশ্বর, এটা কি কেউ কখনোই বুঝবে না? এর মধ্যে রনিতা হৈমন্তীকে কি ফিসফিস করে বলল, মা, অম্বিকা কি থানায় পৌঁছালো? ফোন করে জানলে? হৈমন্তী বলল, না রে, একটুক্ষণ পর ফোন করে দেখব। অম্বিকা থানায় প্রবেশ করল। থানায় তখন হসপিটাল থেকে ফোন এসেছে, রক্তিম দে কথা বলছে। ফোনটা কেটে রক্তিম দে সবাইকে বললেন, বডিটা এখনই রিলিজ করা হবে, তবে রিপোর্টটা কাল সকাল 10টার দিকে আসবে। অম্বিকা অফিসার রক্তিম দেকে সুইসাইড নোটটা তুলে দিল। অফিসার ওটা জমা নিল। তাছাড়া ওটা 3টে জেরক্স করা হলো, একটা থানায় ও বাকি 2টো সমাশ্রীর বাবা ও সৌনককে দেয়া হলো। সুইসাইড নোটে লেখা অনুযায়ী এটাই স্পষ্ট হয় যে সমাশ্রীর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আর নিচে সমাশ্রীর নিজের হাতের সই করা ছিল, তাই কারোর কিছুই বলার ছিল না। সমাশ্রীর বাবা পরিশেষে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে। তিনি বললেন, আসলে রাগে দুঃখে আমার মাথার একদম ঠিক নেই। আপনি সৌনককে ছেড়ে দিন। তাছাড়া ওর কিছু হলে আমার নাতির কি হবে? আমার মেয়ের শেষ কাজটা এখনো বাকি আছে, ওকে ছেড়ে দিন। তারপর উনি সৌনকে 2 হাত ধরে ক্ষমা চেয়ে বললেন, আমায় মাফ করে দাও বাবা, আমার মাথা আর ঠিক নেই। সৌনক পরিস্থিতিটা একটু বোঝবার চেষ্টা করলো আর ওনাকে আশ্বস্ত করে বলল, আমি কিছু মনে করিনি। আসলে আপনার মেয়ে মারা গেছে, রাগে দুঃখে এমন হতেই পারে, আর ওর মৃত্যু তো স্বাভাবিকভাবে হয়নি। আপনাদের মন ভালো থাকবে না, এটাই তো স্বাভাবিক। চলুন, সোমার শেষ কাজটা বাকি, ওর শেষ যাত্রাটা সুন্দর হওয়া দরকার। এরপর থানা থেকে একে একে সবাই বেরিয়ে এলো। সব শেষে বের হলো অম্বিকা, মুখে একটা বাঁকা হাসি, আর নিজের মনে মনে বলল, আসলে ঠিক কি হয়েছিল সেটা তো শুধু আমরা দুজন জানি, আমি আর জয়া। অবশ্য দুজন বলে একটু ভুল বলা হয়, আমি আর জয়া আর একজন। সৌনক বাড়ি যেতেই হৈমন্তী রনিতা তাকে ঘিরে ধরল। দুর্লভ রায় ঘর থেকে বেরিয়ে এলো সৌনকের কাছে। অন্যদিকে সৌনকের মা ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল। হৈমন্তী সৌনককে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, বাবু, তুই এতক্ষণ ধরে থানায় ছিলি, কি কি জিজ্ঞাসা করলো তোকে? সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? আর আর বেয়াই মশাই, উনি তো থানায় গিয়েছিলেন। উনি কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। আর উনি থানায় গিয়ে কি বললেন রে? সৌনক এতক্ষণ চুপ করেছিল, এবার সে তার মায়ের দিকে মুখ তুলল। মা, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব বলো তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৌনক আবার বলতে শুরু করল, মা, আমি ঠিক আছি, আর থানায় সব ঠিক আছে। কাল ময়নাতদন্তের রিপোর্ট আসবে,
আর তারপরই সব বোঝা যাবে। আর সোমার বাবা পরের গাড়িতে আসছে। আসলে সোমার বডিটা রিলিজ করেছে, তাই উনি সেটাই দেখে আনবেন, যাতে কোনো অসুবিধে না হয়। হৈমন্তী বলল, ও বুঝলাম, কিন্তু উনি থানায় গিয়ে আমাদের সবার নামে কিছু বাজে কথা বলেননি তো? সৌনক এবার বিরক্তির সুরে হৈমন্তীকে থামিয়ে দিয়ে বলল, থামো না মা, এসব কথা থাক। বিপদের দিনে কি কারোর মাথা ঠিক থাকে? আর তাছাড়া উনি সোমার বাবা, উনি এখন কি বলছেন সে কথা না ধরাই ভালো। ওনার মেয়ে মারা গেছে মা, আমার স্ত্রী মারা যাওয়ায় যদি এত কষ্ট হয়, তবে ওনার তো মেয়ে, আমারও তো একটা ছেলে আছে মা, তাই আমি ব্যাপারটা বুঝতে পারছি। হৈমন্তী সৌনকের কথার উপর আর কিছু বলতে পারল না, শুধু মনে মনে ভাবল, সত্যি তো সৌনকের একটা ছেলে আছে, আমার নাতি, আর আমার নিজের মেয়েও আছে রনিতা। আর যদি রনুর কিছু হতো, তাহলে কি আমি এত স্বার্থপর হতে পারতাম? এই কথাগুলো আজ বলতে পারতাম না। এইসব ভেবে হৈমন্তী চুপ করে রইল। অন্যদিকে রনিতা অম্বিকার কাছে গিয়ে বলল, অম্বিকা, ধন্যবাদ তোমাকে, আজ তুমি না থাকলে যে কি হতো। অম্বিকা রনিতার কথা শেষ করতে দিল না, তার আগে সে বলল, থাক না দিদি ভাই, আর আমি থাকবো নাই বা কেন? অম্বিকা এক ঝলক একবার সৌনককে দেখে নিল, তারপর বলল, সৌনকদা, তুমি এখানে একটু বসে যাও, অনেক অনেক ধকল গেছে গো তোমার ওপর দিয়ে। কি রে ভাই, কোনো অসুবিধা হয়নি তো? পাশ থেকে বিল্লু সৌনককে বলল, না বিল্লুদা, অসুবিধা কেন হবে বলো তো? অম্বিকা তো আছে আমার সাথে সব সময়, ও আমার কোনো অসুবিধায় পড়তেই দেয়নি। হ্যাঁ রে, সেটাই তো দেখছি। বা বাবা, ভালো, এমন বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার। এই আপনি কি আমার কোনো কারণে টিস করছেন? অম্বিকা এতক্ষণে মুখ খুলল, না না গো, আমি তো ভালো কথাই বললাম। এমন সময় তাদের বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর আওয়াজ এলো, তার মধ্যে একটা গাড়ি স্বর্গরাত। ঘরে যে যেখানে ছিল সোমাশ্রীকে শেষবারের মতো কয়েক মুহূর্ত দেখার জন্য বেরিয়ে এলো। সোমাশ্রীর বাবা মা কাকু কাকিমা কান্নায় ভেঙে পড়ল। সোমাশ্রীকে দেখে হৈমন্তীর চোখেও জল চলে এলো। না না, এ জল কোনো পারিবারিক অসম্মানের ভয়ে নয়, তাদের কোনো বিপদের ভয়েও না, এ জল ছিল শুধু সোমাশ্রীর জন্যই। দুর্লভ রায় বাইরে গেটে এক কোণে বসে রইল, যেন শোকে পাথর। আর রনিতা তার দাদা বৌদির 4 বছরের ছেলেটাকে মার সামনে বসানোর চেষ্টা করছে, মাকে কয়েক মুহূর্ত দেখবার জন্য। কিন্তু বাচ্চা তো, সে কি এত বোঝে? সে বারবার উঠে চলে যাচ্ছে ওর সঙ্গী সাথী যারা ওর বাড়ি এসেছে তাদের সাথে খেলবার জন্য। এদিকে সবাই যখন সোমাশ্রীকে ভিড় করে দাঁড়িয়ে তাকে শেষবারে দেখার জন্য ব্যস্ত, অম্বিকা চুপিসারে ড্রয়িং রুমে ঢুকল। অম্বিকা আর কোনো দিকে না তাকিয়ে সোজা বুক সেলফে খোঁজাখুঁজি করতে লাগলো। একটা নির্দিষ্ট বইয়ে পাতা খুলল, যেন সে আগে থেকে জানতো ওখানে কিছু গোপন জিনিস থাকার কথা। কিন্তু না, অম্বিকা ওখানে কিছুই পেল না। অম্বিকার মুখে এই প্রথমবার চিন্তার ছাপ পড়ল। অম্বিকা যখন পাগলের মতো চারিদিকে কিছু খুঁজে চলেছে, ঠিক সেই সময় বাইরে থেকে ঘরে আসার কারোর পায়ের শব্দ অম্বিকা শুনতে পেল। অম্বিকা আরও কোনো দিকে না তাকিয়ে সোফার পেছনের দিকে লুকিয়ে পড়ল। বাইরে থেকে ঘরে লক্ষ্মীর মা এলো। লক্ষ্মীর মা ঘরে ঢুকে নিজের মনে মনে বলতে শুরু করলো, এরা কি লোক, কি জানি, বউটা মারা গেছে বলি শেষবেলায় কেউ মালা ফুলটুকুও দেবে না। যাই, আমি যাই নিয়ে, কিন্তু মালাগুলো যে কোথায় রাখলাম এইসব বলছে, আর চারদিকে ফুলমালা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে অম্বিকা চুপ করে সোফার পেছনে বসে আছে। অম্বিকা এক নজরে দেখল ফুলমালাগুলো টিভির টেবিলটাই রাখা, আর সেখানে থেকে নিতে গেলেই ডান পাশে ফিরলেই লক্ষ্মীর মা তাকে দেখে ফেলবে খুব সহজেই। অম্বিকা এইসব ভেবে ঘামতে শুরু করেছে। লক্ষ্মীর মা নিজে নিজেই চিৎকার করে বলল, আরে এই তো টিভির টেবিলটাই রাখা, আর আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। এই বলে সে টিভির টেবিলটা দেখে এগিয়ে গেল। অম্বিকা টেনশনে শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। লক্ষ্মীর মা ফুলমালা নিয়ে পাশ ফিরল। অম্বিকা আর কিছু দেখতে পাচ্ছে না, সে তার চোখ বন্ধ করে আছে। লক্ষ্মীর মা বাম পাশে ফিরে ঘরের লাইটটা অফ করে দিল, আর নিজেই নিজের মনে বলল, ঘরে কেউ নেই, তবু যে কেন ঘরের লাইট সারাক্ষণ জ্বলছে কে জানে বাবু, সব কাজ কি আমি একা একাই করব?
অদ্ভুত ব্যাপার এদের। এরপর লক্ষ্মীর মা নিজেই সে ঘর থেকে বেরিয়ে গেল ফুল আর মালা নিয়ে। অম্বিকা এবার সোফার পেছন থেকে বেরিয়ে এলো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ঘরের মধ্যে লাইটটা জ্বালালো। এরপর সে আবার হন্যে হয়ে সেই জিনিসটা খুঁজতে লাগলো। অবশেষে বুক সেলফে একটা বইয়ের নিচে খুঁজে পেল অম্বিকা যা চাই সেই জিনিসটা। দুটো ছবি দুটো খুব যত্নে হাসতে হাসতে অম্বিকা নিজের ব্যাগে ভরে নিল, আর তারপরই বেরিয়ে এলো বাইরে। বিল্লু হঠাৎই দেখলো অম্বিকা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বিল্লু এই নিয়ে কাউকে কিচ্ছু বলল না। বিল্লুর মনে ধীরে ধীরে রহস্যের মেঘ দানা বাঁধছে। সেই রহস্য যতক্ষণ না উন্মোচন হচ্ছে, কাউকে কিছু বলাটা জাস্ট বোকামি হবে। বাইরে তখন সোমাশ্রীকে শেষ কাজের জন্য নিয়ে যাওয়া হবে। সৌনকের মাস্তুতো বোন পরি আচমকায় পেছন থেকে এসে অম্বিকাকে জিজ্ঞেস করলো, অম্বিকাদি, কোথায় গিয়েছিলে তুমি? অনেকক্ষণ থেকে তোমায় দেখিনি। অম্বিকা একটু নার্ভাস হয়ে পড়ল, কিন্তু কথার মধ্যে তার ছাপ পড়তে দিল না। পরীর কথায় সে বলল, ও তেমন কিছু না, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তারপর অম্বিকা পরীকে বলল, আমরা বরং ওদিকে যাই, চলো। সৌনকরা বেরিয়ে পড়বে অন্তিম কাজের জন্য। বিল্লু অম্বিকাকে দেখল সে অনায়াসে পরীকে মিথ্যে বলছে। আকাশ তার অফিসের ম্যানেজারের সাথে সোমাশ্রীদের বাড়িতে প্রবেশ করল। আকাশ দেখল তার স্ত্রীকে কি সুন্দর লাগছে, তবে এভাবে যে কখনো কি দেখতে হবে ভাবতে পারেনি। অম্বিকা আর চোখে আকাশকে লক্ষ্য করল, একটু কাছে গিয়ে বলল, বসুন আপনারা। আসলে সোমা তার শেষ যাত্রায় যাচ্ছে তো, তাই আপনাদের কেউ লক্ষ্য করেনি। প্লিজ কিছু মনে করবেন না। না না, আমরাও ওনাকে শেষবারের মতো দেখতে এলাম। উনি বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব, বসবো না। অম্বিকা একটু মৃদু হেসে বলল, ওকে ওকে। সোমাশ্রীকে নিয়ে বেরিয়ে যেতেই আকাশও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিল। তবে ম্যানেজার বাবু বাধা দিয়ে বলল, আকাশবাবু, এখনই আমরা বেরিয়ে যাব, একটু শুনে যাব না? কি শুনবেন আপনি? না মানে কি করে হলো, তার উপর কার সাথে নাকি একটা ইন্টু মিন্টু ছিল। ছি 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 ম্যানেজার বাবু, একটা মানুষ মারা গেছে, আর আপনি এখন এইসব নিয়ে রসিয়ে রসিয়ে গল্প শুনবেন? তা তোমার এত গায়ে লাগছে কেন বাবু? আকাশ নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, না না ম্যানেজার বাবু, আপনি আমায় ভুল বুঝছেন। আসলে সুইসাইডের কেস তো, কখন যে কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেবে তার উপর শুনেছেন আমাদের অফিসের কারোর সাথেই নাকি ওর। ওমা, তাই নাকি? তাহলে চলো, সবাই এই সময় ব্যস্ত আছে, কেটে পড়ি আমরা। হ্যাঁ চলুন, সেই ভালো। বেশ কিছুক্ষণ পরে সব কাজ শেষ করল সৌনক। সৌনক সোমাশ্রীর জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা ভেবে চলেছে। হঠাৎই পেছন থেকে সৌনকের মেশো এসে সৌনককে বলল, চিতার আগুন নিভে গেছে, চল এবার যাওয়া যাক। একে একে সবাই বাড়ি ফিরল। সেদিন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিল খুব তাড়াতাড়ি। পরের দিন সকালবেলা 10:30। বাড়ি থেকে যারা এসেছিল সবাই বাড়ি চলে গেছে, খালি হৈমন্তীর বোনের বর আর তাদের মেয়ে পরী থেকে গেছে। সকালবেলা সবাই যেন অস্থির হয়ে আছে। রায়বাড়িতে কলিং বেলের আওয়াজ। ভেতর থেকে দরজা খুলতেই অম্বিকা এলো ঘরে। অম্বিকা ঘরের ভেতর ঢুকতেই হৈমন্তীকে জিজ্ঞাসা করল, কাকিমা, রিপোর্ট এখনো আসেনি তো? হৈমন্তী একটু টেনশনে সুরে বলল, না না না। অম্বিকা মনে মনে ভাবল, কখন যে রিপোর্টটা আসবে, আজ আবার বিকেলে জয়ার সাথেও দেখা করতে যেতে হবে। পরী ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো আর চুপচাপ অম্বিকাকে লক্ষ্য করতে লাগলো। এমনিতে পরীর অম্বিকাকে একদম পছন্দ না প্রথম থেকেই। মাঝে মাঝে পরী যখন মাসির বাড়ি আসতো তখন সৌনকের সাথে অম্বিকার মেলামেশাটা একদম পছন্দ করতো না। পরী বুঝতে পারত সোমাদি মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে কষ্ট পায় এই ব্যাপারটা নিয়ে। আর তার উপর কাল অম্বিকার মতিগতি একদম ঠিক লাগেনি ওর। তাই মনে মনে পরী ভাবল, অম্বিকাকে একটু নজরে নজরে রাখা দরকার।
বিশেষ করে ও কোথায় যায় না যায় এই ব্যাপারটা দেখা দরকার। সৌনক ঘরের একটা চেয়ার টেনে বসল। ঠিক তখনই আবার ও ঘরের কলিং বেলটা বেজে উঠল। সৌনক এবার নিজে গিয়ে দরজা খুলল। বাইরে থেকে অফিসার রক্তিম দে ঘরে এলো, সঙ্গে হাতে একটা কাগজ। সৌনক দরজাটা দিয়ে অফিসারকে বসতে বলল। হৈমন্তী অফিসারকে লক্ষ্য করে লক্ষ্মীর মাকে ইশারা করে বলল চা আনার জন্য। ইচ্ছে না থাকা সত্ত্বেও লক্ষ্মীর মাকে ওখান থেকে চলে যেতে হলো রান্নাঘরে। এরপর সৌনক অফিসারকে জিজ্ঞাসা করল, স্যার, রিপোর্ট কি এসেছে? অফিসারতে এবার সৌনকের দিকে অবাক চোখে তাকিয়ে রিপোর্টটা খুলল। হৈমন্তী, রনিতা, অম্বিকা, দুর্লভ রায়, পুরী ও তার মা বাবা সবাই, বাড়ির সবাই চাতক পাখির মতো ওই রিপোর্টটার দিকে তাকিয়ে আছে। মিস্টার রক্তিম দে রিপোর্টটা খুললেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে একবার বললেন, এটি একটি আত্মহত্যা, কোনো খুন নয়। অন্তত রিপোর্ট সে কথাই বলছে। তারপর নিজেই পড়তে শুরু করলেন রিপোর্টটা। সহজ ভাষায় সবাইকে বুঝিয়ে বললেন, প্রথমত মৃতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, ফলে তার শিরদাঁড়ার দিকে হাড়টি ভেঙে গেছে, যেটিকে বৈজ্ঞানিক ভাষায় এই রিপোর্টে লেখা আছে অডন্টয়েড প্রসেস সার্ভিক্যাল ভার্টিভা, এবং সোমাশ্রী দেবীর স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয়ত, মৃতা নিজের গলায় দড়ি দিয়েছেন, কেউ তাকে খুন করে ঝুলিয়ে দেননি, কারণ সোমাশ্রীর গলায় নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক রয়েছে। সহজভাবে বলতে গেলে ওর কেবল থুতনির দিকে দড়ির দাগ আছে। যদি সোমাশ্রীকে অন্য কেউ খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিত তাহলে কন্টিনিউয়াস লিগেচার মার্ক পড়ত। সহজ ভাষায় গোটা গলা জুড়ে দাগ পড়ত। আর তৃতীয়ত, সোমাশ্রী মারা যায় নার্সিংহোমে। এর মানে নার্সিংহোম নিয়ে যাওয়া অবধি ওর দেহে প্রাণ ছিল। আশা করি সবার সব কনফিউশন ক্লিয়ার হয়েছে। যাই হোক, এই রিপোর্টটার একটা কপি আমরা নিয়ে রাখলাম মিস্টার রায়। আর কালকের ব্যবহারের জন্য আই অ্যাম রিয়েলি সরি মিস্টার রায়। আসলে বুঝতে পারছেন তো, এটা আমাদের ডিউটি। ওকে মিস্টার দে, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। মিস্টার দে কিছুটা লজ্জিত মুখে বললেন, তাহলে আমি এখন চলি? অম্বিকা তড়িঘড়ি বলল, না না মিস্টার দে, একটু কিছু খেয়ে না গেলে বাড়ির অকল্যাণ হবে। হ্যাঁ সত্যি তো, অম্বিকা ঠিক বলেছে। রনিতা অম্বিকাকে সমর্থন করে বলে, অম্বিকা, তোমার নজর আছে সব দিকে, সত্যি তুমি অসাধারণ। কলিং বেলের আওয়াজে সবার আলোচনা থামে। লক্ষ্মীর মা দরজা খুলে দিতেই বিল্লু ঘরে প্রবেশ করে। অম্বিকা আজ একটু ইচ্ছে করেই গায়ে পড়ে বিল্লুকে কথা বলে, বিল্লুদা, আজ একটু বেশি দেরি করে ফেললে যে, রিপোর্ট তো বলা হয়ে গেছে। বিল্লু কেমন বোকা বোকা মুখ করে প্রশ্ন করল, ও রিপোর্ট বলা হয়ে গেছে? অম্বিকা কথা টেনে নিয়ে বলল, হ্যাঁ গো বিল্লুদা, যাই হোক তুমি বসো, আমি রান্নাঘরে যাই, তোমাদের জন্য কিছু নিয়ে আসি। আর ভাই দাবে, সোমাশ্রীকে খুন করা হয়নি, ও নিজের ইচ্ছেই গলায় দড়ি দিয়েছে। বিল্লু কেমন জানি হা হয়ে অম্বিকার কথা শুনছিল। এবার একটু সহজ সরল সুরে বলল, হ্যাঁ আমি তো জানতাম ও নির্দোষ, ও তো আমারই ভাই। আমি কত ছোট থেকে ওকে চিনি, আর আমি জানবো না ও কেমন ছেলে? অম্বিকা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে গেল। তবে সৌনক উত্তর না দিয়ে পারল না। হ্যাঁ জানি বিল্লুদা, তুমি আমায় কেমন বিশ্বাস করো, তোমার নার্সিংহোমে বলা কথাগুলো থেকেই বোঝা যায় সেটা। বিল্লু আর কথা বলতে পারল না, কেমন জানি বোবা বনে গেল। পাশে থেকেই এতক্ষণ চুপচাপ করে ঘটনাটা দেখছিল পুরী। সে একটা ব্যাপার লক্ষ্য করল, রিপোর্টটা সৌনকদার অনুকূলে আসাতে রনিতাদি কিংবা মাসিমণি যতটা না নিশ্চিন্ত, তার থেকে অনেক বেশি নিশ্চিন্ত হয়েছে অম্বিকাদি। পরি মনে মনে আরও ভাবল, সৌনকদাও নিশ্চিন্ত হয়েছে বটে, তবে দাদার টেনশন কমতেই পারে। আফটার অল দাদাকেই তো সব পুলিশের ঝামেলাটা পোহাতে হলো। কিন্তু অম্বিকাদি কেন জানি না, এই অম্বিকাদির প্রতি তার সন্দেহ কিছুতেই কাটছে না। আর অম্বিকাদি বিল্লুদাকে যেভাবে কথা বলল, তাতে সন্দেহ আরও বেড়ে যাচ্ছে। একটা বাইরের মেয়ে পারিবারিক ব্যাপারে এত নাক গলাচ্ছে কেন? হোক না যতই বন্ধু,
বন্ধু হলেই বুঝি এমন করে কেউ বলতে পারে? যাই হোক, আর ভেবে কাজ নেই। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে যখন পরি ভেতরের ঘরে যাচ্ছিল, বিল্লু পরীকে উদ্দেশ্য করে বলল, কি রে পরি, কেমন আছিস? কাল থেকে যা গেল তোর সাথে ভালো করে কথাই হয়নি। কথা বলতে বলতে বিল্লু পরীর কাছে এসে আস্তে আস্তে বলল, শোন পরি, বারান্দায় চল, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। পরি আর কথা না বাড়িয়ে একটু এদিক ওদিক তাকিয়ে নিয়ে সুযোগ বুঝে বিল্লুদার সাথে বারান্দায় গেল। মধ্যাহ্ন ভোজনের পর বাড়িতে সবাই এখন ঘুমোচ্ছে। অম্বিকা আর তখনই বাড়ি যায়নি, সে থেকে গিয়েছিল রনিতার সাথে। ঘড়িতে সবে 4:30 বাজে। অম্বিকা বিছানা ছেড়ে একটা হালকা চাদর মুড়ি দিয়ে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাউকে কিছু না বলে বাগান অতিক্রম করে বাড়ির বাইরে এসে পৌঁছালো। অম্বিকার পেছন পেছন একটা ছায়া অম্বিকাকে অনুসরণ করতে আরম্ভ করল। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সময় গল্পের 3 নম্বর পর্বটি। গল্পটি শুনতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন গল্প আপনারা আরও শুনতে পারেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আমার নিজের লেখা সময় গল্পটির 4র্থতম পর্বটি। আজই গল্পের অন্তিম পর্ব। গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম গল্প আমি আপনাদের আরও শোনাতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প, সময়, পর্ব 4। পরি বিল্লুকে ফোন করে বলল, বিল্লুদা, আমি পরি বলছি, অম্বিকাদি বেরিয়েছে আর আমি ওকে ফলো করছি। আমি ফিরে এসে তোমায় সব বলছি, তবে এখনো বুঝতে পারছি না ও কোথায় যাচ্ছে। তবে হ্যাঁ, এটুকু বুঝতে পারছি ও বাড়ি যাচ্ছে না। এটা তো ওর বাড়ির রাস্তা নয়। তাছাড়া বাড়ি গেলে অন্তত রনিতা দিকে বলে যেত ও। এত গোপনীয়তা কিসের? আমি শিওর বিল্লুদা, অম্বিকা দিকে আজ আমি হাতে নাতে ধরব, আমার মন বলছে। ফোনের ওপার থেকে বিল্লু বলল, হ্যাঁ সাবধানে যাস, দেখিস ও যেন দেখতে না পায়, আর দেখতে পেলেও কিছু একটা বলে ওকে ম্যানেজ দিস, বুঝলি? পরি ধীরে ধীরে উত্তর দিল, মনে আছে বিল্লুদা, এখন আমি রাখছি, বাই। ফোন রেখে পরি আবারও অম্বিকাকে অনুসরণ করার মন দিল। অম্বিকা একটা সরু গলি বরাবর হেঁটে চলেছে, আর পেছন থেকে একটু দূরত্বে তাকে অনুসরণ করছে পরি। অম্বিকা একটা বড় বিল্ডিং এর সামনে এসে থামল। পরি চোখ তুলে দেখল, হে কি, এটা তো সিটি কফি শপ। পরি মনে মনে একটা কথাই ভেবে যাচ্ছে, অম্বিকাদি যদি শেষ পর্যন্ত এই কফি শপেই আসবে, তাহলে বড় রাস্তা ধরল না কেন? এত ঘুর পথে এসে এত রাস্তা হেঁটে শেষ পর্যন্ত এখানে এলো, কিসের এত গোপনীয়তা? অম্বিকা ভেতরে ঢুকে সামনে ডান দিকের একটু কর্নারে গিয়ে একটা টেবিলে গেল। পরি দূর থেকে দেখল এখনো সেখানে কেউ এসে পৌঁছায়নি। অম্বিকা সেখানেই একটা চেয়ার টেনে বসল। পরি যাতে অম্বিকাকে দেখতে পায় তার জন্য বাম দিকের পেছনে কোনায় একটা টেবিল নিল। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, না, এখনো অবধি কেউ এসে পৌঁছায়নি।
পরি লক্ষ্য করল অম্বিকা ধৈর্য ক্রমশ ভাঙছে। সেটা অম্বিকার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। পরিও এদিকে খুব অস্থির হয়ে যাচ্ছে। একটা উর্দি পরা লোক এসে অর্ডার চাইল। পরি শুধু একটা কফি অর্ডার দিল। ওদিকে অম্বিকার কাছে অর্ডার চাইতে সে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। তাতে পরি এটুকু বুঝল যে বোধহয় অম্বিকাদি কারোর অপেক্ষাই আছে। তবে পরির মাথায় আজ দুপুরের বিল্লুদার কথা বারবার ঘুরপাক খাচ্ছে। সবাই যখন সমাধির শেষ যাত্রায় সামিল হচ্ছে, তখন অম্বিকাদি ঘরের ভেতর থেকে কোন জিনিসটা এত খুঁজছিল। বিল্লুদা যদি সেটা একবার দেখতে পেত তাহলে কিছুটা পরিষ্কার হতো ব্যাপারটা। আর তাছাড়া আরও একটা ব্যাপার লক্ষ্য করার মতো, জিনিসটা এত গোপনীয় যে জিনিসটা লক্ষ্মীর মাকে পর্যন্ত লুকোতে হলো। কি সেই জিনিসটা? আর তাছাড়া লক্ষ্মীর মা তো লেখাপড়া জানে না, ও কি আর বুঝতো? টোকাস করে একটা শব্দ করে পরীর টেবিলে কফির কাপ নামিয়ে গেল। আর কিছু লাগবে ম্যাডাম? ও না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। পরি কফির কাপে চুমুক দিতেই দেখে একটা বিবাহিতা মেয়ে অম্বিকার টেবিলে চেয়ার নিয়ে বসল। পরি আর চোখে মুখ লুকিয়ে দেখছিল মেয়েটাকে। না তো, পরি এই মেয়েটাকে তো চেনেই না। কে এই মেয়েটা? অম্বিকাদের সাথে এত হেসে হেসে কি কথা বলছে? দুটো ছবি অম্বিকা তার ব্যাগ থেকে বের করে সেই অচেনা মেয়েটিকে দিল। দূর থেকে হলেও পরীর কাছে একটা ছবি স্পষ্ট। সেটিতে ওই মেয়েটি আর একটি ভদ্রলোক আছে। কে যেন ওই লোকটি বড্ড চেনা চেনা লাগছে, কিছুতেই মনে করতে পারছে না। তবে ছবিটি দুজনের বেশ ঘনিষ্ঠ অবস্থার। আর তার নিচের ছবিটি, সেটা পরীর পক্ষে কোনোভাবেই দেখা সম্ভব নয়। মিনিট 10 বসার পর কফি আর কাটলেট খেয়ে ওরা উঠে পড়ল। পরিও ঝটপট বিল মিটিয়ে একটু দূরত্বে ওদের পিছু নিল। অম্বিকার মেয়েটি বেশ হাসাহাসি করতে করতে যাচ্ছে। অম্বিকা বলছে, তাহলে দেখলে তো জয়া, আমাদের প্ল্যানটা কিভাবে সাকসেসফুল করলাম। ভাগ্যিস তোমাদের হাজবেন্ড ওয়াইফের ছবি সোমাকে দেখিয়েছিলাম, আর সোমাও এই ধাক্কাটা জাস্ট নিতে পারল না। হ্যাঁ, তা যা বলেছ অম্বিকা। তবে যাই বলো জয়া, সোমাদি বরাবরই ইমোশনাল ফুল। আর ওই সুইসাইড নোটটা, OMG! পুলিশকে তো ভালোভাবেই বোকা বানানো গেছে। এই চুপ চুপ চুপ, এখানে আর কোনো আলোচনা নয়, বাড়ি যাও, টাটা। বাই। পরি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ওদের কথা শুনছিল। এসব কি বলছে ওরা? ওই মেয়েটির নাম আসলে জয়া, আর ওদের স্বামী স্ত্রীর ছবি দেখে সোমাদের কষ্ট হবে কেন? আর সুইসাইড নোট কি বলছে ওরা? ওটা দেখিয়ে পুলিশকে বোকা বানিয়েছে? কি করে তা সম্ভব? ওটা তো সোমাদেরই হাতের লেখা ছিল। না না না, আর বেশি ভেবে কাজ নেই। ওই জয়াকে আসলে কে জানা দরকার, আর ওকে ফলো করা দরকার। পরি আর কিছু না ভেবে জয়ার পিছু নিল। কিছুটা হাঁটার পর জয়া একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির সামনে দাঁড়িয়ে জয়া কলিং বেল টিপতেই একটি ভদ্রলোক দরজা খুলল। সেই লোকটি যাকে ছবিতে পরি দেখেছিল, মানে এই হলো জয়ের হাজবেন্ড। তবে পরি তখন ছবিতে দেখে বুঝতে পারেনি, এখন কিন্তু সামনাসামনি দেখে পরি বুঝতে পেরেছে এ তো আসলে সোমাদের অফিসের কলিগ। কাল দুপুরে উনি বাড়িতে এসেছিলেন না? ও গড, তার মানে ওর সাথেই সোমাদের সম্পর্ক। আর আর তাই ওদের স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ ছবি দেখে সোমাদি কষ্ট পেয়েছিল। না না না, এখান থেকে এখন যাওয়া দরকার, সবটা বিল্লুদাকে জানাতে হবে। তবে তার আগে সোমাদি সুইসাইড নোটের রহস্য উদ্ধার করা দরকার। দাদা, আসতে পারি? কে? আমি পরি দাদা। ও আয়, এদিকে ভেতরে আয়। পরি সৌনকের ঘরে ঢুকে প্রথমেই কি বলে শুরু করবে বুঝতে পারল না। একটু আমতা আমতা করে পরি সৌনককে একটু ঘুরিয়ে কথাটা বলল। দাদা ভাই, সৌমাদিকে আমি খুব ভালোবাসতাম গো, তাই সমাধির শেষ চিহ্নটা যদি একবার দিতে।
শেষ চিহ্ন মানে তুই কিসের কথা বলছিস পরি? দাদা ভাই, আমি সোমাদির সুইসাইড নোটটার কথা বলছি। না না, ওটা দেওয়া যাবে না। পেছন থেকে রনিতা পরীকে বলল। কেন রে? ও চাইছে যখন দিয়ে দে না। ও তো সোমাকে সত্যি খুব ভালোবাসতো। সৌনক রনিতাকে এই কথা বলতেই রনিতা কিছুটা ক্ষিপ্ত হলো। রনিতা একটু মেজাজ নেই বলল, ভাই তুই না বড্ড বোকারে, আর সবাই সেটা সুযোগ সর্বদা নেয়। এবার একটু ঠান্ডা মাথায় ভাব, তুই ওটা পরীকে দিয়ে দিলে ও ছোট মেয়ে, যদি কোনো কারণে ওটা নষ্ট হয়ে যায় তাহলে সব বিপদ তো তখন তোকেই পোহাতে হবে। পরি ঝটপট রনিতার কথা টেনে বলল, না না দিদি ভাই, এত ইম্পর্টেন্ট জিনিস আমি নষ্ট করব না। তাছাড়া ওটা যে আমার কাছে কতটা দামি সেটা তোমরা হয়তো ভাবতেও পারছো না। বনু, তুই তো বয়সে অনেক ছোট, হয়তো বুঝতে পারছিস না পুরো বিষয়টা। তাছাড়া আমার ওই বৌদির বাবা মাকে একটু বিশ্বাস নেই রে। দেখলি না, থানায় গিয়েছিল দাদার নামে কেস করতে। ভাগ্যিস এই সুইসাইড নোটটা ছিল। আর স্পেশাল থ্যাঙ্কস বলতেই হবে অম্বিকাকে। এরপর পরি কি বলবে ঠিক বুঝতে পারছিল না। ওই অম্বিকার যে কি জিনিস সে তো ও নিজের চোখেই আজ দেখে এসেছে। এই কথাগুলো তাই পরি আর নিতে পারছে না জাস্ট। কিন্তু সুইসাইড নোটটা তো ভালোভাবে দেখতে হবে ওকে। কি যে রহস্য ওতে আছে সেটা তো একবার জানা দরকার। সেদিন এক ঝলক দেখেছিল, কিন্তু সেটা এখন আবার ভালোভাবে দেখা খুব খুব প্রয়োজন। তাই পরি একটু উত্তেজিত হয়েই বলে ফেলে, বেশ বেশ দিদি, আমার ওই কপিটা লাগবে না, কিন্তু ওটা একবার দাও। আমি জাস্ট তোমাদের সামনেই ফোনে একটা ছবি তুলে নেব, তাহলে তো তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। সৌনক একটু নরম সুরেই বলে, হ্যাঁ রে বনু, আমার তো কখনোই প্রবলেম ছিল না। আর যে আমায় ঠকিয়ে চলে গেছে তার প্রতি যখন কোনো অভিযোগ নেই, তাহলে সেই মানুষের আর কারোর উপর অভিমান অভিযোগ থাকা সম্ভব? রনিতা সুইসাইড নোটটা বের করে দিতেই পরি দুটো ছবি তুলে নিল। রাত্রে খাওয়া দাওয়া সেরেই নিজের ঘরে এলো পরি। আজ সত্যি দাদার কথাগুলো শুনে ওর বড্ড কষ্ট হচ্ছিল। সত্যি তো, সোমাদি দাদাভাইকে ঠকিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, সোমাদি এখন এই পৃথিবীতে নেই। ও যেখানে থাকুক ভালো থাকুক। আর সোমাদির এইভাবে চলে যাওয়ায় কোনোভাবেই কাম্য নয়। তার জন্য সঠিক তদন্তের প্রয়োজন। অন্ধকার ঘরে পরি নিজের ফোনটা অন করল। একটা নীল আভা পরীর মুখমণ্ডল গ্রাস করল। গ্যালারি খুলে প্রথম ছবিটাই পরি মনোনিবেশ করল। আমি চলে যাচ্ছি চিরকালের মতো। এই বাড়ি সংসার, এই জগৎ ছেড়ে কোনো ক্ষোভ রাগ অভিমান আর রেখো না তোমার অন্তরে। যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করে দিও। আমার তুমি আর বুবাই নিজেদের যত্ন নিও। আমার এই চলে যাওয়ার পেছনে কারোর কোনো প্ররোচনা নেই। আমার এই সিদ্ধান্ত একার। তুমি শুধু সুখী হও। তোমার যোগ্য কারোর সাথে নতুন করে পেত সংসার। তবে দেখো একটু বুবাইকে, ও তো এখন ছোট, জানি ওর অযত্ন হবে না। তুমি ওকে ভালোবাসো বড্ড। আবারও বলছি, আমার মৃত্যুতে কারোর দোষ নেই। এই কাজ করলাম আমার নিজের ইচ্ছে। পারলে আমায় ক্ষমা করো, আর জ্বালাবো না তোমাদের কখনো। ইতি সোমাশ্রী রায়। একবার দুবার তিনবার পর্যন্ত পড়ল পড়ি। না, এটাই অস্বাভাবিক কি আছে সেটাই তো বুঝতে পারছে না। বারবার পড়ার পরও যখন কিছু মাথায় ঢুকছে না, তখন বিরক্ত হয়ে ফোনের গ্যালারিটা বন্ধ করে মনটা ভালো করতে একটু ফেসবুক খুলল। ফেসবুক করতে করতে একটা সুন্দর কবিতায় পরীর চোখ আটকালো। বা দারুণ লেখা তো। পরী মনটা খুব ভালো হয়ে গেল। পরী এটা মনে মনেই ভাবল, কবিতা, হ্যাঁ হ্যাঁ কবিতা। যদি এই একই লেখাগুলো এইভাবে সাজানো যায় তাহলে আমি চলে যাচ্ছি চিরকালের মতো এই বাড়ি সংসার জগৎ ছেড়ে। কোনো ক্ষোভ রাগ অভিমান আর রেখো না তোমার অন্তরে। যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করে দিও। আমার তুমি আর বুবাই নিজেদের যত্ন নিও।
আমার এই চলে যাওয়ার পেছনে কারোর কোনো প্ররোচনা নেই। আমার এই সিদ্ধান্তর একার। শুধু তুমি সুখী হও, তোমার যোগ্য কারোর সাথে নতুন করে পেতো সংসার। তবে দেখো একটু বুবাইকে, ও তো এখন ছোট্ট, জানি ওর অযত্ন হবে না, তুমি ওকে ভালোবাসো বড্ড। আবারও বলছি, আমার মৃত্যুতে কারোর কোনো দোষ নেই। এই কাজ করলাম আমার নিজের ইচ্ছের। পারলে আমায় ক্ষমা করো, আর জ্বালাবো না কখনো তোমাদের। এটা তো একটা কবিতা, কিন্তু এটা সমাধি নিজেই লিখেছিল। কিন্তু কার অনুরোধে? অবশ্য আমি খানিকটা বুঝতে পারছি, এটা অবশ্যই অম্বিকাদির কাজ। ও গড, এটা তো একটা মার্ডার। এতটা খারাপ মানুষ অম্বিকাদি যে সমাধিকে মৃত্যুর পথে ঠেলে দিল। কি লাভ অম্বিকাদির এতে? দাদাকে পাবার জন্যে? ছি ছি ছি। আচ্ছা, দাদা কি এগুলো জানে? না জানলে আমার এখনই বলা দরকার, কারণ অম্বিকাদি আমাদের পরিবারের ক্ষতি করে দিতে আর একবারও ভাববে না। কিন্তু তার আগে বিল্লুদাকে একটা মেসেজ করতে হবে। পরে জলদি ফোনে বিল্লুদাকে একটা মেসেজ করে রাখলো। ওকে বলে রাখলো যে সকাল 8:30টায় যে করে হোক তোমার সাথে একবার দেখা করতেই হবে, অনেক কিছু বলার আছে। মেসেজ করেই পরি ঝটপট সৌনকের ঘরে গেল। দাদা ভাই, দাদা ভাই, দরজা খোল, তোকে আমার অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলার আছে। সৌনক তাড়াতাড়ি দরজা খুলে পরীকে ঘরে ডাকলো। কি হয়েছে বনু, এবার বল। পরি সুইসাইড নোটের সব কথা স্পষ্ট করে সৌনককে দেখালো। সৌনক খুব মন দিয়ে পরির ফোনে নোটটা পড়ল। তারপর পরীকে প্রশ্ন করল, কিন্তু বনু, তুই কি করে বুঝলি এই সুইসাইড নোটে এই কিছু থাকতে পারে? তখন পরি গল গল করে আজ বিকেলে অম্বিকা জয়ার সবার কথা বলে দিল। সৌনক সব শুনে আশ্চর্য হয়ে বলল, তুই একা একা এত রিস্ক নিলি বনু, অথচ তোর এই দাদাটাকে একবারও বলতে পারলি না। বাট এই সুইসাইড নোটের কথা আর কাকে কাকে বলেছিস? পরি একটু ভয় পেয়ে বলল, না দাদা ভাই, আর কাউকে বলিনি, কিন্তু বলতে হবে বিল্লুদাকে কাল সকালে। দাদা ভাই, আমার খুব ভয় লাগছে, খুব ভয় করছে। ঠিক আছে ঠিক আছে, এত ভয় পেতে হবে না, আমি আছি তো। এখন ঘুমাতে যা, কাল সকালে আমরা বিল্লুদার কাছে একসাথে যাব। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পরি। চোখে মুখে একটা চিন্তার ছাপ। পরি সময়ের আগেই রেডি হয়ে নিল বিল্লুর কাছে যাবে বলে। পরি ভয় পেয়ে গত রাত্রে বিল্লুকে আবার মেসেজ করেছিল। সে বিল্লুকে সবটা বলে রেখেছিল মেসেজে। তবে এই মেসেজটা আদৌ বিল্লু দেখেছে কিনা সেটা কিছুতেই পরি বুঝতে পারছে না। যাই হোক, পরি বাড়ি থেকে বের হতেই সৌনক এসে পরির হাত ধরল। সৌনক বলল, বুনি, তোকে এই অবস্থায় আমি কিছুতেই একা ছাড়তে পারবো না, চল বুনি। সকাল তখন 7:30। শীতের সকাল, রাস্তাঘাট শুনশান করছে। এর মধ্যেই সৌনক আর পরি হেঁটে চলেছে। পেছনে একটা বড় গাড়ি ওদের পিছু নিল। পরি আর সৌনক ভীষণ অন্যমনস্ক হয়ে হাঁটছিল। হঠাৎই সেই গাড়িটা সাইড বরাবর সামনে আসতেই আচমকা সৌনক পরিকে গাড়ির সামনে ঠেলে ফেলে দিল। গাড়িটা পরির ছোট্ট দেহকে মারিয়ে চলে গেল। চারিদিক রক্তে ভেসে যাচ্ছিল, তার সাথে সৌনকের ঠোঁটে লেগেছিল দানবীয় হাসির রেখা। সৌনক ধীরে ধীরে প্রবেশ করল বাড়িতে। একবার আর চোখে বাড়ির চারদিকে দেখে নিল, তাকে কেউ দেখছে না তো? না, কেউ দেখেনি। আরাম করে ড্রয়িং রুমের ফ্যানের নিচে চেয়ার টেনে বসল সৌনক। একবার ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এর নিচেই তোমাকে মরতে হয়েছে সোমা। কি যে দুর্ভাগ্য তোমার। প্রথম প্রথম কতই না ভালোবাসতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু তোমার সেই একই প্যান প্যানানি। হাত ধরে ঘুরবো, ফুচকা খাবো, একসাথে আকাশের তারা দেখবো, ধুর ধুর ধুর। আরে এসব কি আর কোনো জমিদারি বংশের ছেলেকে মানায়, নাকি মানায় কোনো জমিদার গিন্নিকে? রিয়ালিটির কোনো অস্তিত্বই নেই তোমার মধ্যে। কিন্তু অম্বিকা, উফ, যেমন দেখতে তেমনি তেজ, আর সেরকম রুচি। আমার মা বাবা যদি প্রথম থেকে অম্বিকাকে মেনে নিত, তাহলে এত কিছু করতেই হতো না আমাকে, এত কাঠ খড় পোড়াতেই হতো না। ধুর,
আমার বিয়ের পর অম্বিকাও চলে গেল বাইরে। আমি তো তখন তোমায় কেবল ভালোবাসতে চেয়েছিলাম সোমা, কিন্তু অম্বিকা ফিরে এলে, ওর সামনে থাকলে আমি ওকে ভালো না বেসে কি করে থাকতে পারি? এটা কি হতে পারে? কি হলো জমিদার সাহেব, এত খুশির কারণ কি জানতে পারি? অম্বিকা, তুমি? অম্বিকা, ও অম্বিকা, আমি তোমার কথাই ভাবছিলাম। বলতে বলতে ছুটে গিয়ে সৌনক অম্বিকাকে কোলে তুলে ঘোরাতে শুরু করলো। আরে কি করছো কি সৌনকদা, ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। আচ্ছা অম্বিকা, আমি বুঝি ছাড়বার জন্যে এত কিছু করেছি? আর এখন কেউ উঠবে না, আমার অফিসে কদিন ছুটি, তাই মাও ঘুমাচ্ছে। শো অম্বিকা ম্যাডাম, এখন তোমাকে একদম ছাড়া যাবে না। সোজা আমার ঘরে নিয়ে যাব, এইভাবে কোলে তুলে। ঘরে ঢুকে সৌনক দরজা বন্ধ করল। অম্বিকার কাছে এসে কপালে নিজের ঠোঁটের একটা আলতো স্পর্শ রেখে অম্বিকার চোখের দিকে তাকালো। অম্বিকার কাঁধে থেকে ভ্যানিটি ব্যাগটা নামিয়ে রাখলো পাশে ড্রেসিং টেবিলের ওপর। এরপর সৌনক অম্বিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, অম্বিকা, আমি তোমায় খুব ভালোবাসি অম্বিকা, খুব। তোমার জন্যে পারি না হেন কোনো কাজ নেই। আর আজ তো আমার বোনকেও মেরে ফেলেছি তোমার ফোনের একটা ইশারায়। আর সোমাকে তো ছেড়েই দাও, আমি তোকে কোনোদিনই ভালোবাসিনি। কিন্তু হ্যাঁ, বাচ্চাটা আমার, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। অম্বিকা ভুরু কুচকে ডান হাতের তর্জনীটি সৌনকের ঠোঁটে ছুঁয়ে বলল, ওহ চুপ, ছাড়ো না এসব কথা। আমায় এসব বলবে বলে কি দরজা বন্ধ করলে? সৌনক অম্বিকার বুকে থেকে ওড়নাটা আস্তে আস্তে টানতে টানতে বলল, না ডার্লিং, সে কথা নয়, শুধু একটু ভয় হয়, এত কিছুর পরেও যদি তোমায় হারাতে হয়। সৌনক, শুধু কি তুমি? হ্যাঁ, আমি কি কিছুই করিনি তোমার জন্যে? সমাজটিকে তো আমি এমন একটা কবিতা লিখতে বলেছিলাম। বেচারা, ও কি আর জানতো ও নিজে সুইসাইড নোট নিজের অজান্তেই লিখছে? আর জয়া আর ওর বরের, আর এদিকে তোমার আমার ছবি দেখিয়ে ওকে শেষ আঘাতটা আমিই দিয়েছিলাম বলো। হ্যাঁ ডার্লিং, আর কোনো কথা নয়, এবার কাছে এসো লক্ষ্মীটি। অন্যদিকে বিল্লু একা চুপচাপ বসে নার্সিংহোমের ওটি রুমের সামনে। ওই উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে আসা পরীকে। ওটি রুমের আলো নিভিয়ে ডক্টর সিনহা বেরিয়ে আসেন। ওটি ভালো হয়েছে, আপনার বোন এখন ভালো আছে, ওকে রুম 202-এ শিফট করা হবে। আপনি চাইলে ওকে দূর থেকে দেখতে পারেন। বাট পেশেন্টদের কেউ আসেনি, মানে মা বাবা? না ডক্টর, আসেনি, তবে এখনই এসে যাবে, খবর দেওয়া হয়েছে। ওর মা বাবা তো দূরে থাকে, তাই হয়তো আসতে দেরি হচ্ছে। বলতে বলতেই পরীর মা বাবা কাঁদতে কাঁদতে বিল্লুর কাছে এলো। পরীর মা কাঁদতে কাঁদতে বলল, বিল্লু রে, কি হলো আমার মেয়েটার? ও তো এমন বাজেভাবে রাস্তায় হাঁটে না কখনো, কিভাবে ওর অ্যাক্সিডেন্ট হলো বলতো? হাই রে, আমার কে এমন সর্বনাশ করলো রে? মাসি মাসি, তুমি এমন ভেঙে পড়ো না, পরি ভালো হয়ে যাবে ঠিক। দেখো, মাসিকে একটু সামলাও মেশো। এখন তোমরা ভেঙে পড়লে হবে না, সামনে যে অনেক লড়াই। লড়াই মানে? মাসি, মেশো, তোমাদের আমি নিষেধ করছি ও বাড়িতে এসব খবর দিতে। তোমরা দাওনি তো? না না, কোনো খবর দিইনি আমরা। রনিতা খুব অস্থির হয়ে পড়েছে। সে তার মা হৈমন্তীর সাথে আলোচনা করে চলেছে পরি কোথায় কোথায় যেতে পারে, আর বারবার ফোনের ট্রাই করে চলেছে। কোথায় যে গেল সাত সকালে মেয়েটা? রনিতার হৈমন্তীকে অমন অস্থির অবস্থায় দেখি অম্বিকা বলে, দিদিভাই, তুমি বৃথা চিন্তা করছো জানো তো। দেখো কোনো বয়ফ্রেন্ডের সাথে। কথা শেষ করতে পারল না অম্বিকা, তার আগে হৈমন্তী বলে উঠল, না না, আমাদের পরি অমন মেয়েই নয়, ও কোনো বিপদে পড়েনি তো, সেটাই ভাবছি খালি। জানো, এই বয়সে একটা মেয়ে রাস্তাঘাটে কতই না বিপদ হতে পারে। এখন কি বলবো আমি ওর মা বাবাকে? খুব চিন্তা হচ্ছে জানো তো, সকাল থেকে ওকে ফোনে পাওয়া যাচ্ছে না,
এখানে বাড়িতেও নেই। বিকেল হতে চলল। চিন্তা করো না জেঠিমা, ওর কিচ্ছু হবে না। রায়বাড়িতে আবারও একটা গাড়ি থামার শব্দ ভেসে এলো। কলিং বেল বাজতেই লক্ষ্মীর মা দরজা খুলতে গেল। রনিতা হৈমন্তী উন্মুখ হয়ে আছে। ওই বোধহয় পরি ফিরে এলো। দুপুরের ভাত ঘুম সেরে সৌনক হাই তুলতে তুলতে কলিং বেলের শব্দে বাইরে বেরিয়ে এলো। বাড়িতে কে এলো গো এখন? সৌনক আলমারি ছাড়তে ছাড়তে প্রশ্ন করল। আমরা এসেছি মিস্টার রায়। কে? আমি, অফিসার রক্তিম দে। পুলিশ দেখে লক্ষ্মীর মা হাঁ হয়ে গেছে। সে দরজা লাগাতেই ভুলে গেল। রনিতা হৈমন্তী ঝাঁপিয়ে মিস্টার দেকে বলল, ও আপনারা বুঝি পরীকে এনেছেন তাই না? কোথায় ও? না, আমরা পরীকে নিয়ে আসিনি। আমরা মিস্টার সৌনক রায় ও মিস অম্বিকাকে অ্যারেস্ট করতে এসেছি। মিস পরীকে অ্যাটেম্প টু মার্ডার কেসে। আর আপনার স্ত্রী সুইসাইড কেসটা আবার ওপেন করা হলো মিস্টার রায়। মানে? রনিতা প্রশ্ন করল। অম্বিকা সৌনকের পায়ের তলার মাটি সরে গেল। অম্বিকা কোনো রকমে নিজেকে সামলে প্রশ্ন করল, কি বলছেন কি আপনারা? কি প্রমাণ আছে আপনাদের কাছে? পুলিশের পেছনে থেকে হাত করা বাঁধা অবস্থায় জয়া বেরিয়ে এলো। ইনি অলরেডি পুলিশের কাছে অনেক কিছু উগরে দিয়েছেন ম্যাডাম। এই একটা প্রমাণ। আরও একটা প্রমাণ আছে মিস অম্বিকা। বিল্লু খোলা দরজা দিয়ে ঘরের মধ্যে চিৎকার করতে করতে ঢুকল। বিল্লুর কথা শুনে সবাই চোখ তুলে তাকালো। হৈমন্তীর মাথাটা একটু ঘুরে গিয়েছিল। রনিতা এসে তার মাকে একটা চেয়ারে বসালো। এত চিৎকার শুনে দুর্লভ রায়ও বেরিয়ে এসেছিলেন। আর ছোট্ট বোবাইকে লক্ষ্মীর মা জড়িয়ে ধরে রেখেছিল। সবার মুখ কেমন জানি থমথম করছে। কাঁদো কাঁদো গলায় হৈমন্তী বিল্লুকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে বিল্লু, পরি বেঁচে আছে তো? খুব ভালো আছে তো? বিল্লু হৈমন্তীর দুহাত জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মাসি, ঈশ্বরের অশেষ কৃপা আমাদের পরি বেঁচে আছে, তবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে হয়তো। তুমি চিন্তা করো না মাসি, আমাদের পরির আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কেউ না, কেউ না। এই শেষ কথাগুলো বিল্লু অম্বিকা আর সৌনকের দিকে তাকিয়ে বলল। এর মধ্যেই অম্বিকা আর সৌনক দুজন দুজনের দিকে চোখাচোখি করে কাছাকাছি এলো। ফিস ফিস করে বলতে লাগলো, পরি তো বেঁচে আছে, এবার কি হবে? আমি তো ভেবেছিলাম পরির গল্প হয়তো চিরকালের মতো শেষ। বিল্লু ওই দুজনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কি পরি বেঁচে যাওয়াতে তোমাদের খুব অসুবিধে হলো তাই না? অম্বিকা বিল্লুর কথায় আরও দ্বিগুণ চিৎকার করে বলল, কী সব বলছেন আপনি? হ্যাঁ, আর আমি তো ওকে এটাই বলছিলাম, পরি এমন একটা মিষ্টি মেয়ে, ওর ক্ষতি কে করতে চাইবে? কেন তুমি? এই তোমরা দুজন? মানে কী সব বলছো বিল্লুদা? এত নাটক করো না তো অম্বিকা। তোমরা পরীকে মেরে ফেলতে চাওনি? সৌনক, তুই আজ পরীকে গাড়ির সামনে ঠেলে দিসনি? না, একদম দিনি। অম্বিকা তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আর কি প্রমাণ আছে আপনার কাছে যে এমন কথা বলছেন? আর ওই জয়ার এই কথায় বিশ্বাস করছেন আপনি? আরে ও তো 1 নম্বরের মিথ্যাবাদী, জানেন? ওর বরের সাথে সোমার অ্যাফেয়ার ছিল, তাই তো সোমাকে মেরে ফেলতে চেয়েছিল। মিথ্যে কথা অফিসার, ও আমায় এসব করতে বলেছিল। চুপ করো তোমরা। বিল্লু অম্বিকার সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, প্রমাণ চাও না? দাঁড়াও। অফিসার দে এবার একটা লোককে টেনে এনে বলল, একে চিনতে পারছেন আপনারা? পরীকে মেরে ফেলার জন্যে যে গাড়িটা ঠিক করেছিলেন তার ড্রাইভার। শহর ছেড়ে পালাচ্ছিল। খুব কষ্ট করে ওকে পাকড়াও করেছি। ও কিন্তু পুলিশকে সব বলে দিয়েছে। অম্বিকার মুখটা একেবারে শুকনো হয়ে গেল। এবার একটু আমতা আমতা করে বলল, হতে পারে, ওদের ভাই বোনের ব্যাপার, আমি কি করে জানবো বলুন তো? আর ওদের ফ্যামিলি ম্যাটারে আমাকে যে কেন টানা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। সোমা মরে গেলে আমার কি? আর তাছাড়া আমি বা কেন পরীকে মেরে ফেলার প্ল্যান করব? আমার কি স্বার্থ আছে বলুন তো? সৌনক অম্বিকার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তাই নাকি? বিল্লু অম্বিকার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হেসে বলল,
অফিসার রক্তিম দে এই মেসেজগুলো পড়িয়ে আমায় কাল রাত্রে পাঠিয়েছিল। এখানে থেকেই আমি জয়ার কথা প্রথম জানতে পারি। এখানে সব লেখা আছে, কিভাবে এই মহিলা সোমাকে সুইসাইডের দিকে ঠেলে দিয়েছে। এমনকি ওই সুইসাইড নোটটা পর্যন্ত সাজানো ছিল, জানেন? ওটা একটা সোমার লেখা কবিতা, যেটা সোমা লিখেছিল এই মহিলার কথায়। এমনকি এই অম্বিকায় জয়া আর ওর বরের ছবি সোমার বই ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। এমনকি ওর সাথে সৌনকের ছবি সোমাকে দেখতে হয়েছে। বিল্লুদা, এসব ঠিকই আছে, বাট এই কথাগুলো উপযুক্ত প্রমাণ নয় আমার বিরুদ্ধে কোর্টে কেস করার জন্য, বুঝলেন? আর এসব করার পেছনে আমার একটা মোটিভ থাকবে তো, নাকি? এই বিবাহিত ছেলের বাবাকে পাওয়ার জন্যে আমি এত চেষ্টা করব, যার জন্যে আমার এতগুলো খুন করতে হবে? কেন বলতে পারেন? সৌনক এতক্ষণে মুখ খুলল। বাহ অম্বিকা, বাহ, আমি ভেবেছিলাম তুমি আমায় সত্যিই ভালোবাসো, কিন্তু দেখো আমি কত বড় বোকা। বউকে তো ঠিক করে ভালোবাসতেই পারিনি, বোনটাকেও শেষ করতে গেছি। আর তুমি তুমি আমায় এইভাবে শেষ করে দিচ্ছ অম্বিকা, এইভাবে আমায় ঠকাচ্ছ, বিপদে আমায় এইভাবে ছেড়ে দিচ্ছ কেন? আমি এত বছর তোমাকে কিচ্ছু দিইনি। এই যে জমিটা নিয়ে বিল্লুদার সাথে আমাদের ঝামেলা, সেই জমিটাও তো আমি তোমার নামে করে দিয়েছি তোমার একটা ইশারায়, আর তুমি আমায় এইভাবে। বিল্লু সৌনকের কথার পিঠে কথা দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও অম্বিকা, এখনো সব প্রমাণ দেখানো হয়নি। দাঁড়া সৌনক, একটু সবুর কর। বিল্লু লক্ষ্মীর মায়ের কাছে এগিয়ে এসে বুবাইকে বলল, বুবাই বাবু, তোমায় যেটা অম্বিকা আন্টির ব্যাগে সেদিন রাখতে দিয়েছিলাম, রেখেছিলে কাল? হ্যাঁ রেখেছিলাম কাকাই। গুড বাবু, একটু আনো তো দেখি। বুবাই একটু পরে অম্বিকার ব্যাগ থেকে একটা ছোট্ট রেকর্ডার হাতে করে আনলো। বিল্লু সেটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, মিস্টার অফিসার, এটা একটা এমন ডিভাইস, এটা অন থাকলে 20 ফিট রেঞ্জে সব রকম শব্দ রেকর্ড করে। আর এটা অন থাকলে আমার কাছে এই যে ডিভাইসটা আছে, এটা সব শব্দ শুনতে পাওয়া যায়। তবে আমার এই ডিভাইসে রেকর্ড হয় না। অম্বিকা আর সৌনককে আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল, তাই কালকে বুবাইকে এটা দিয়ে বলেছিলাম ওর ব্যাগে রেখে দিতে। বুবাই এটা কাল রেখেও দিয়েছিল আমার কথা মতো, কিন্তু কাল অম্বিকা এখানে আসেনি, তাই আমার প্ল্যানটা কাজ করেনি। কিন্তু আজ এসেছে। আজ এই সৌনক আর অম্বিকার সব গোপন কথা আমি এই ডিভাইসের মাধ্যমে শুনতে পেয়েছি অফিসার। আর অম্বিকার কাছে যে ডিভাইসটা আছে সেটাই সব রেকর্ড হয়েছে। এটাকে চালালাম একবার, ডিভাইস অন হতেই সবার কাছে সৌনক আর অম্বিকার কদর্য ছবি স্পষ্ট হতে লাগলো। হৈমন্তী চেয়ার ছেড়ে উঠে সৌনকের গালে সপাটে একটা চড় মারল। অম্বিকা ঠক ঠক করে কাঁপছিল। হৈমন্তী অফিসারকে বললেন, মিস্টার দে, এদের নিয়ে যান প্লিজ, আমি আর ওদের মুখ দেখতে চাই না। আমার নাতিকে আমি একাই মানুষ করতে পারবো, একাই মানুষ করতে পারবো। অফিসার দে ওদের অ্যারেস্ট করতে করতে বললেন, অপরাধী যতই চালাক হোক না কেন, সে সময়ের দাস। সঠিক সময় এলে সত্যি সামনে আসবেই। সময়ই আমাদের জীবনে প্রকৃত শিক্ষক। অন্যদিকে কয়েকদিন পর পরি নার্সিংহোম থেকে সুস্থ হয়ে ফিরে গেছে। অম্বিকা আর সৌনকের যাবজ্জীবন সাজা হয়েছে। তবে জয়া প্রত্যক্ষভাবে কোনো অপরাধ করেনি বলে ওর 3 বছরের সাজা হয়েছে। আর বুপলায় এখন ভালো আছে, ঠাম্মা দাদু পিসির কাছে। সে মানুষের মতো মানুষ হচ্ছে, সময়ের গতি এগিয়ে চলেছে। সে তো কারোর জন্যে থেমে থাকেনি, থাকেও না। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সময় গল্পের 4র্থতম অর্থাৎ অন্তিম পর্বটি। পুরো গল্পটি আপনাদের শুনতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ও হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে এরকম গল্প, কবিতা, উপন্যাস আমি আপনাদের আরও শোনাতে পারি।
আবারও হাজির হব আপনাদের কাছে অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।